তো আমাদের আজকে আবার প্রথম ক্লাস আপনাদের সঙ্গে, আই থিঙ্ক, তাই না? তো এর আগে কি আবার কোনো ক্লাস হয়েছিল? হ্যাঁ স্যার, 16ই আগস্ট আপনি হস্তরেখা নিয়ে প্রথম ক্লাস। হস্তরেখা। ও, আমাদের হস্তরেখার ইতিমধ্যে একটা ক্লাস হয়েছিল আপনাদের 225 বিতে। আচ্ছা, তাহলে তো এটা আমাদের দ্বিতীয় ক্লাস। তাহলে এই ক্লাসে আমাকে একটা জিনিস বলুন, আমাদের আগের দিনের হস্তরেখার ক্লাসে কত অব্দি পড়াশোনা হয়েছিল? হস্তরেখার প্রকৃতি আর তারপরে পর্বতগুলো কেমন জায়গায় থাকে ওই নিয়ে। পর্বতগুলো আমাদের পড়ানো হয়ে গেছিল তো? হ্যাঁ স্যার। তাহলে এবার আমাদের শুরু হবে আয়ুরেখা। যদি আমরা পর্বতগুলো পড়িয়ে ফেলে থাকি, তাহলে আমরা আয়ুরেখা থেকে শুরু করি। আচ্ছা, হস্তরেখা বিদ্যা সম্পর্কে আমি একটা জিনিস আপনাদেরকে একদম পরিষ্কার করে বলি। এই রেখাগুলো কিন্তু খুবই অস্থায়ী, খুবই পরিবর্তনশীল। তো তার জন্য এই রেখাগুলোর স্টাডি করতে হলে আপনাদেরকে এই রেখাগুলোকে ভীষণ ভালোভাবে উপলব্ধি করতে হবে। এবার এই যে সাবজেক্ট নিয়ে আমরা পড়াশোনা করছি, আমরা একটা ওয়ার্ড ইউজ করেছি, সেটা হচ্ছে সামুদ্রিক শাস্ত্র। সামুদ্রিক শাস্ত্র, এটার অর্থ হচ্ছে দুটো। একটা হচ্ছে এই শাস্ত্রটা সমুদ্রের মতো বিশাল, আর দ্বিতীয় হচ্ছে এই সমুদ্র অর্থে আমাদের শরীরকেও ব্যবহার করা। তাহলে এই শরীরকে দেখে, শরীরকে জাজ করে নিজেদেরকে বুঝবার যে শাস্ত্র, কে আমরা বলি এই সামুদ্রিক শাস্ত্র। তো এই যে নিজেদেরকে দেখে কিভাবে আমরা জাজ করতে পারি, এই ব্যাপারটা আমরা কিছুটা আপনাদেরকে এখন বলবো। এটা ওয়ান কাইন্ড অফ ফেস স্টাডি। এই অনুধাবন করবার পদ্ধতি, এটা আপনাদেরকেও শিখতে হবে। তো আমরা এই মেইন ক্লাসে ঢুকবার আগে এই ব্যাপারটা নিয়ে কিছুটা বলার চেষ্টা করি। তো প্রথমেই দেখুন, আমাদের এই মুখমণ্ডলের কতগুলো পার্ট আছে। ওপর থেকে শুরু করলে পরে শুরুটা হচ্ছে চুল থেকে। তো এখানে আমরা পুরুষ মহিলা অনেকেই আছি। মহিলাদের মধ্যে আমরা চারজনকে দেখতে পাচ্ছি। আপনারাও আই থিঙ্ক দেখতে পাচ্ছেন, বা আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা, আমি সবাইকে দেখতে পাচ্ছি। তো প্রত্যেকের চুলের যে এই বেসটা, চুলের যে সেটটা, যেখান থেকে চুলটা শুরু হয়েছে, এটা ডিফারেন্ট। তিনজন ছেলে, তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে। আর শুভদীপ ভট্টাচার্যকেও দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু পেছনে লাইট থাকার জন্য মুখটা দেখা যাচ্ছে না। শুভ্রাংশুকেও দেখা যাচ্ছে। প্রত্যেকের এই চুলের সেট, এটা কিন্তু ডিফারেন্ট। খেয়াল রাখবেন, এই যে আমাকে দেখা যাচ্ছে তো, হ্যাঁ স্যার। খেয়াল রাখবেন এই যে কপালের এই স্পেসটা, এই কপালের স্পেসটা মেয়েদের ক্ষেত্রে অনেক ছোট। যেমন হচ্ছে গিয়ে তন্দ্রিমার ক্ষেত্রে কপালের এই স্পেসটা ছোট। কিন্তু যদি আমরা চলে যাই পিয়ালি ভট্টাচার্যার কাছে, তার কিন্তু কপালের স্পেসটা বড়। যত কপাল ছোট হতে থাকবে, তত স্যাটার্নের ইম্প্যাক্ট বাড়তে থাকবে। যত কপালের এই ক্ষেত্রটা চওড়া হতে থাকবে, পাতলু নয়, চওড়া, তখন হচ্ছে গিয়ে এই ব্যাপারটা বৃহস্পতির প্রভাব ক্রমাগত বাড়তে থাকবে। বৃহস্পতি শনি এদের ধর্ম আপনারা পড়েছেন। এই কপালটাই যত ফ্ল্যাট হবে, যত ফ্ল্যাট হবে, বৃহস্পতির ইম্প্যাক্ট বাড়বে। কপালটাই যত উঁচু হবে, রাউন্ড টাইপের হবে, মঙ্গলের প্রভাব বাড়তে থাকবে। তাহলে বৃহস্পতির প্রভাব বাড়লে কি হবে? সেই মানুষটার মধ্যে শান্তি, জ্ঞান ইত্যাদি বাড়বে। মঙ্গলের প্রভাব বাড়লে উগ্রতা, রাগ, তেজ, এগুলো বাড়তে থাকবে। এর সঙ্গে সঙ্গে চুলের এই সেট, চুলের এই গোড়াটা যত সুন্দর হবে, যেমন আমরা এই মুহূর্তে পুরুষদের মধ্যে দেখতে পাচ্ছি শুভদীপ ভট্টাচার্য, তার চুলের যে স্টার্টিং বা গেট আপ, এটা বেশ সুন্দর। তত হচ্ছে গিয়ে শুক্রের প্রভাব বাড়তে থাকবে। এরপর আমরা চলে আসছি আরেকটু নিচে, আমাদের চোখের ভ্রু। এই চোখের ভ্রু একজন মানুষের কামনা, বাসনা, কামনার ক্ষেত্রে উগ্রতা, এই বিষয়গুলোকে ইন্ডিকেট করে। একজন মানুষের ভ্রু যত মোটা হবে, তত তার মধ্যে যৌনতা বাড়তে দেখতে পাওয়া যাবে। যৌনতা নয়, ওয়ার্ডটা হচ্ছে গিয়ে যৌনতার প্রতি বা যৌনতার ক্ষেত্রে উগ্রতা, এই ব্যাপারটা বাড়তে দেখতে পাওয়া যাবে। আপনারা একটা ওয়ার্ড শুনেছেন, জোড়া ভ্রু শয়তানের গুরু, নিশ্চয়ই শুনেছেন। তো যাদের ভ্রু জোড়া, তারা কিন্তু শয়তান নয়, তারা বিলাসী প্রকৃতির, তারা বেশ খানিকটা আর্টিস্টিক, তারা পারফেকশনিস্ট। তাদের মধ্যে শুক্র এবং চন্দ্রের প্রভাব বাড়তে থাকে। ওরা ভীষণ চুজি,
এবং এই চুজি, পারফেকশনিস্ট ইত্যাদি মেন্টালিটির জন্য ওদের মধ্যে কিছুটা চাতুর্য বা চালাকির বুদ্ধি এগুলো বাড়তে দেখতে পাওয়া যায়। তখন এদেরকে বলা হয় এরা হচ্ছে শয়তানের গ্রুপ। এবং এদের আরেকটা স্পেশাল কোয়ালিটি হচ্ছে এরা কিন্তু এদের পার্টনার, অপোনেন্ট, উল্টো দিকে যিনি আছেন তাদেরকে স্যাটিসফাই করতে পারে। এদের কনভিনসিং পাওয়ার, স্যাটিসফাই মানে এটা কিন্তু কোনো স্বামী স্ত্রী সম্পর্ক নয়। উল্টো দিকে আমি একটা গাড়ি বিক্রি করব, গাড়িটা আমি বিক্রি করব কাকে? আমার কাস্টমারকে। এই উল্টো দিকের যে লোকটা, যে কাস্টমার, তাকে কনভিন্স করার ক্ষমতা এদের মধ্যে অনেক বেশি। এই মানুষগুলোর যে ওরা, ওরা মানে জানেন তো আপনার, আপনি আমার সামনে এসে বসলেন, আমার মনে হলো যে একটা লোক এসছে, আমি আপনার সামনে গিয়ে বসলাম, ছ্যাঁচড়া এসছে। এই যে ফিলিংস, এইটা হচ্ছে অরা। তো এই যে অরা, এটা রেডিয়েশন অফ এনার্জি। হ্যাঁ, আমি বলতে পারি রেডিয়েশন অফ পজিটিভ এনার্জি। এই ব্যাপারটা, এই অরা এদের ক্ষেত্রে খুব পজিটিভ। এদের অরা ভাইব্রেন্ট। এরা সামনের লক্ষ্যের অনুযায়ী নিজের থিঙ্কিং, নিজের প্ল্যানিং এগুলোকে চেঞ্জ করে নিতে পারে। হুম। তার সঙ্গে সঙ্গে এরা বিলাসী, এরা অর্থ পছন্দ করে, এরা লাক্সারি পছন্দ করে। তাহলে এবার চোখের মধ্যে গ্যাপ যত বাড়বে, এবার একটা জিনিস লক্ষ্য করুন। আমার ইয়েটা মনে হয় একটু হেজি হয়ে আছে, আমি একটু, আচ্ছা আমার চোখটা দেখা যাচ্ছে, আমাকে দেখা যাচ্ছে। এই ভ্রুটা, এই ভ্রুটা ছড়িয়ে আছে কিন্তু নাকটা সরু, এরকম নয়। ভ্রুটা ছড়ানো, নাকটার এই যে এই জায়গাটা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে নাকের কোন জায়গাটা। চোখের ঠিক দুটো চোখের মাঝখানে নাকের যে অংশ, এই জায়গাটাও চওড়া। নাক বেশ মোটা, আর নাকের খুনটাও মোটা। এই মানুষগুলোর উপরে মঙ্গল এবং রাহুর প্রভাব অনেকটা বেশি। এদের হচ্ছে গিয়ে এরা উগ্র, এবং এরা হচ্ছে গিয়ে প্রচন্ড জেদি। এই ধরনের মানুষকে যদি আপনি গ্রিপে আনতে পারেন, গ্রিপে আনা মানে আপনার নিয়ন্ত্রণে যদি চলবে এরকম মানসিকতা সৃষ্টি করতে পারেন, তাহলে আপনি ওই মানুষটার কাছে ভগবান। আর যদি একবারও আপনাকে ধরে নেয় যে এই মানুষটা আমার জন্য নেগেটিভ, তাহলে তার দিকে আমরা ফিরেও, আর সেই মানুষটা ফিরেও তাকাবে না। আমাদের মধ্যে এই ধরনের রাগ কারুর নেই। হ্যাঁ, কিছুটা আমি বলবো, কিছুটা কিছুটা ট্রেন্ডের দিকে রয়েছে অতনু বাবুর ক্ষেত্রে। এরা অত্যন্ত রিজিড, যে একবার হ্যাঁ তার মানে হ্যাঁ, কোনো বাঁকা বাঁকা বুদ্ধি নেই এদের। এরা সোজা। নাকের এই জায়গাটা যত সরু হবে, ওই একই জায়গা, তো ক্রিয়েটিভিটি বাড়তে থাকবে। নাকটা সরু হলে পরে ক্রিয়েটিভিটি বাড়বে। নাক যত উঁচু হবে, পার্সোনালিটি বাড়বে, এদের প্রভাব বাড়তে শুরু করবে। এইবার সবাই একটা জিনিস দেখুন, এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। সেটা হচ্ছে নাকের ঠিক নিচে একটা জিনিস আছে, মানে এই হচ্ছে নাক, নাকের দুটো ফুটোর মাঝখানের একটা অংশ আছে। সেই জিনিসটা যেটা, আমি ঠিক ওই জায়গাটার নাম জানি না, কিন্তু ওই জিনিসটা যতটা নিচের দিকে নামবে, যতটা একটু ঝুলে থাকবে, যতটা ম্যাসিভ হবে, তত সেই মানুষটা বেশি পয়সা উপার্জন করতে পারবে। কোটি কোটি টাকা উপার্জন করতে পারবে যদি নাকের এই নিচের অংশটা ঝুলে যায়। হ্যাঁ, ভালো করে দেখে নিতে হবে। ঠিক আছে, পরিষ্কার হলো? আচ্ছা, এইবার হচ্ছে নাকের নিচের অংশটা, মানে যেটাকে আমরা গোফ বলি। এই জায়গাটাতে নাকের ঠিক নিচে একটা গভীর অংশ আছে, এর দুপাশ থেকে ঠোঁটটা বেরিয়ে এসেছে। আপনারা ববি দেওলের মুখটা একবার মনে করলে দেখতে পারবেন, এই নাকের ঠিক নিচের অংশটা অনেকটা ডিপ হয়ে আছে, গভীর অনেকটা। এই ধরনের গভীরতা, এটা রবির প্রভাবকে নির্দেশ করে। আপনারা হনুমানের মুখটা একবার মনে করুন, হনুমানের মুখটা করে একবার মনে করে নিন, হনুমানের ঠিক নাকের এই যে জায়গাটা এরকম টাইপের, এই জায়গাটা, এই জায়গাটা যদি উঁচু হয়, এই জায়গাটা, তার মানে তার রবি ভীষণ স্ট্রং। ওই মানুষটা যে কোনো পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারে। এবার একটা বিশেষ চরিত্র বলছি, যদি কোনো মানুষের এই জায়গাটা ফুলে থাকে, যদি এই জায়গাটাতে মোটা গোফ থাকে, এবং তার সঙ্গে যদি ভ্রু দুটো জোড়া থাকে, তাহলে সেই মানুষের থেকে সাবধান থাকতে হবে। সেই মানুষ কিন্তু আপনাকে ইউজ করে নিজের স্বার্থ পূর্ণ সিদ্ধ করে বেরিয়ে যেতে পারে। এরপর আমরা চলে আসবো আরেকটু নিচে, সেটা হচ্ছে ঠোঁট। ঠোঁট যদি পাতলা হয়, তাহলে বৃহস্পতির প্রভাব বাড়তে থাকবে।
বৃহস্পতির প্রভাব বাড়বে। ঠোঁট যদি মোটা হয়, মঙ্গল, রাহু ইত্যাদির প্রভাব বাড়তে থাকবে। যেমন হচ্ছে গিয়ে আপনারা দেখবেন আহ যে কোনো সিনেমার নায়িকাদের ঠোঁটগুলো সাধারণত মোটা রাখা। ওরা ওদের ঠোঁট যদি পাতলা থাকে ওরা ইঞ্জেকশন টিনজেকশন দিয়ে মোটা করে নেয়। আপনারা দেখবেন প্রিয়াঙ্কা চোপড়া, তারপরে বা অন্যান্য যারা নায়িকা যারা, তাদের ঠোঁটগুলো বেশ প্রমিনেন্ট। তো এই ঠোঁট যত ঠিক হয় তত হচ্ছে গিয়ে রাহুর ইম্প্যাক্ট বাড়তে থাকে, এবং তত হচ্ছে গিয়ে এদের মধ্যে কামনা এটাও বাড়তে থাকে। আর ঠোঁট যত পাতলা হয় তত বৃহস্পতির ইম্প্যাক্ট সেটা বাড়তে থাকে। তো এর এর মধ্যে প্রচুর ভ্যারিয়েশন রয়েছে। আমাদের এই ঠোঁটটা এরকম করে উঠে থাকে, কারোর ঠোঁট এইদিকে তো ঝুলে থাকে, কারোর ঠোঁটের উপরেরটা পাতলা নিচেরটা মোটা। এগুলো আমরা আস্তে আস্তে পড়বো। আপনারা লক্ষ্য করবেন মানুষগুলোকে, বাসে, ট্রেনে, রাস্তায় ঘাটে, এই মানুষগুলোকে কোন গ্রহ কন্ট্রোল করছে দেখে কি মনে হচ্ছে? এটা কি মঙ্গল, না এটা কি বৃহস্পতি, না এটা কি? যেমন এইখানে হচ্ছে গিয়ে এক একজনের মধ্যে এক এক রকম মুখ দেখতে পাচ্ছি আমি। কারোর মধ্যে সংশয়, কারোর মধ্যে দুশ্চিন্তা, হ্যাঁ, কারোর মধ্যে বিভিন্ন রকম টেনশন। পারবো তো, তো কিছু বলছে। যেমন পিয়ালি টেনশনে রয়েছে, পারবো তো, হবে তো, পয়সা করে আয় করতে পারবো তো। আহ তারপরে হচ্ছে গিয়ে অতনু বাবু বলছেন এগুলো তো আমি সবই জানি, এগুলো আরেকবার শিখে নিচ্ছি। অতনু বাবুর ক্ষেত্রে না ইনটিউশন না পাওয়ার স্যার, আমরা জানি না। অতনু বাবুর ক্ষেত্রে ইনটিউশন পাওয়ারটা বেশি। আবার শুভদীপ বাবু ভাবছেন যে আরো শিখতে হবে, আরো ডিটেলে এই ব্যাপারটা শিখতে হবে। হ্যাঁ, মানে ব্যাপারটা সম্পর্কে যদি কোনো বই পাওয়া যায় তাহলে তাড়াতাড়ি পড়ে নিতে হবে। এরকম ব্যাপার স্যাপার বিভিন্ন লোকের মধ্যে কাজ করছে। না হলে বলবেন, যে যেটা বললাম সেটা যদি ঠিকঠাক না হয় তাহলে বলবেন যে এটা ঠিক নয়। এরপরে আমরা আরেকটু নিচে নামি, তাহলে সেটা হচ্ছে কি আমাদের চোয়াল। আমাদের চোয়ালের তিন রকম গড়ন দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে খুব ছোট্ট, আহ সন্ধ্যা মুখোপাধ্যায়, সন্ধ্যা রানী টানি বলে একটা নায়িকা আমার মনে করছে বাংলা সিনেমায় ছোটবেলায় দেখেছি, তার চোয়ালটা খুব ছুচুলো টাইপের। আহ একটা মহিলা, আরেকটা অভিনেতার নাম বলছি, খুব চেষ্টা করছি মনে করবার, কনিনিকা বলে একজন আছে, তার মাথাটা কাতলা মাছের মতন কিন্তু চোয়ালটা ছুচুলো। এই যে ছুচুলো চোয়াল, এরা হচ্ছে গিয়ে খুব সেন্সিটিভ হয়। এরা ছোট্ট ছোট্ট জিনিসকে গায়ে মেখে ফেলে। তো আমাদের এখানে কাউকে আমরা সেরকম দেখতে পাচ্ছি না, কারোরই সেরকম নেই যে কোনো বিষয়কে খুব ভীষণ ভাবে গায়ে মেখে ফেলবে, এরকম ব্যাপারটা কারোর ক্ষেত্রে নেই। তো এরা প্রচন্ড সেন্সিটিভ। এদের মধ্যে কোন গ্রহের প্রভাব বেশি আপনাদের মনে হয়? একজনই বলুন। চোয়ালটা খুব ছুচলো, খুব প্রমিনেন্ট, চন্দ্রের প্রভাব চন্দ্রের এদের চন্দ্রের মধ্যে প্রভাব। বেশি। চন্দ্রের প্রভাব। Very good. এদের মধ্যে চন্দ্রের প্রভাব বেশি। চোয়ালটা মোটামুটি ছুচলো, কিন্তু চোয়ালের মধ্যে একটা ভাঁজ আছে। ভাঁজটা লক্ষ্য করে আমি দেখাচ্ছি, দেখা যাচ্ছে? এই যে ভাঁজটা, এই চোয়াল যদি থাকে, এরা কিন্তু খুব কনফিউশনের মধ্যে থাকবেন। যদি ছুঁচলো চোয়াল থাকে, ছোট চোয়াল, ভাঁজ রয়েছে, তার মানে এই মানুষটার চন্দ্র, রাহু, কেতু ইত্যাদির দ্বারা কোনো না কোনো ভাবে পীড়িত অবস্থায় আছে, ডিস্টার্ব চন্দ্র। কিন্তু এই রকমের ভাঁজ আছে, চোয়ালটা একটু ছড়ানো, চোয়ালটা ছড়ানো এবং একটু গোল টাইপের, তাহলে হচ্ছে শুক্রের প্রভাব বাড়তে থাকবে। যত চোয়ালটা ভারী এবং গোল হবে তত হচ্ছে গিয়ে শুক্রের প্রভাব বাড়বে। আমরা এখানে সুবীরা নামক একজনকে দেখতে পাচ্ছি, তার কিন্তু চোয়ালটা এই ধরনের শুক্র প্রভাবিত, বেশ বড় সড়ো। আপনারাও দেখতে পাবেন, আপনাদের বন্ধু মানুষ। তাহলে চোয়ালের এই অংশটা যত রাউন্ড হবে তত ক্রিয়েটিভিটি বাড়তে থাকবে, সৃজনশীলতা তত বাড়তে থাকবে। আর চোয়াল যত স্কোয়ার শেপের হবে তত মঙ্গলের প্রভাব বাড়তে থাকবে, তত কিন্তু তারা বেশি স্ট্রেট ফরওয়ার্ড হবে। যদি চৌকো চোয়ালের মধ্যে এই ভাঁজটা থাকে তাহলে সেই মানুষটা অত্যন্ত রিজিড ডিসিশন নিতে পারবে। আমাদের মধ্যে পার্থ সারথী বাবু কিছুটা রয়েছেন, স্ট্রিক্ট ডিসিশন তিনি নিতে পারবেন। এবং কোনো না কোনো সময়, জীবনের কোনো না কোনো সময় এরা অ্যাডমিনিস্ট্রেটিভ চাকরি করতে পারবেন, চাইবেন, আগ্রহ পোষণ করবেন যে আমি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ চাকরি করব, চেষ্টা করব। পাই না পাই পরের কথা, বেশিরভাগ ক্ষেত্রেই এরা পান। কিন্তু এই ক্ষেত্রে পার্থসারথী বাবুর উপরে একটু কেতুর ইম্প্যাক্ট চলে এসছে কোনো না কোনো কারণে। সেই ক্ষেত্রে উনি এই অ্যাডমিনিস্ট্রেটিভ ধরনের চাকরি নাও করতে পারেন। আহ
এইরকম একটা ব্যাপার স্যাপার। আমরা এখানে যাদের চোয়ালটা একটু রাউন্ড শেপের বড়, তারা মিউজিক শুনতে করতে ভালোবাসবেন, তারা গান গাইবেন খুব ভালো, তাদের ঈশ্বর প্রদত্ত কিছু বিশেষ প্রতিভা এটা দেখতে পাওয়া যাবে। যাদের চোয়ালটা ছুঁচলো, সেই সমস্ত মানুষদের যদি ঠোঁটটাও পাতলা হয়, মানে চন্দ্র বৃহস্পতি কম্বাইন্ড এফেক্ট যদি তারা পান, তাহলে কিন্তু তাদের মধ্যে হিলিং পাওয়ার এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। তারা হচ্ছে কি, ধরুন মাথা টাথা ব্যথা করছে, মাথায় হাত বুলিয়ে ঠিকঠাক করে দিলেন। যেমন কিছুটা, পুরোটা বলবো না, কিছুটা আমরা রেশমির ফেসে দেখতে পাচ্ছি যে কারোর একজনের মাথা ব্যথা করছে বা ব্যথা করছে, আচ্ছা পেটে একটু হাত বুলিয়ে দিলেন, পেট ব্যথাটা কমে গেল। এইরকম একটা ব্যাপার এটা হচ্ছে গিয়ে দেখতে পাওয়া যাবে। এবার লাস্ট একটা ভীষণ ভাইটাল পয়েন্ট, এই যে এটাকে বলে হচ্ছে টোয়াল। হুম। আগে যখন ছোটবেলায় গেছিলাম, ছোটবেলায় যখন অনেক রকম আজে বাজে কথা আমরা থাকে না বাংলা, মানে আমরা বিভিন্ন রকম ইয়ে করি, তো তখন এখানে হচ্ছে কি এই জিনিসটার নাম ছিল জাবড়া। তো বেসিক্যালি চল, এই জায়গাটা বুঝতে পারছেন, এই জায়গাটা, এই জায়গাটা যত চওড়া হবে, এই জায়গাটা যত চওড়া হবে, এই মানুষগুলোর মধ্যে জাজমেন্টাল টেন্ডেন্সি বাড়বে। ওরা বায়ু তত্ত্বের মানুষ সাধারণত হতে থাকবেন। কৃষ্ণা রয় আমাদের সঙ্গে রয়েছেন, এই মানুষগুলোর সঙ্গে কুম্ভ রাশির একটা কানেক্টিভিটি দেখতে পাওয়া যায়। বায়ুতত্ত্ব এদের ক্ষেত্রে প্রমিনেন্ট হতে দেখতে পাওয়া যায়, এবং এরা খুব ভালো জাজ করতে পারে। হ্যাঁ, আমার কুম্ভ রাশি। আমি বায়ুতত্ত্বেরই, আমার কুম্ভ রাশি, আমি জাজমেন্টাল। তাহলে আর কিছু বলার নেই। আমি ওরা আজকে প্রথম দেখছি বলে আমার মনে হচ্ছে, কোনোদিন আমার সঙ্গে আপনার সামনাসামনি নিশ্চয়ই হয়নি। না, না, আমার বাড়িতে একটু অসুবিধা ছিল বলে আমি জয়েন করতে পারিনি দুটো ক্লাস, আচ্ছা, লাস্ট তাহলে দুটো ক্লাস। আমার ক্লাস আপনি প্রথম পাচ্ছেন, হুম। আমার সঙ্গে কোনোদিন আবার কথাও হয়নি। না, তাহলে এইটা হচ্ছে অ্যাস্ট্রোলজি ম্যাজিক, যেটা আপনাদেরকে শিখতে হবে। এই ম্যাজিকটা স্যার তাড়াতাড়ি শিখতে চাই। না, আমি তো 23 বছরে শিখতে পারলাম না, আপনারা তাড়াতাড়ি শিখবেন কি করে? তো স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, বলুন। মানে আপনি যেটা বললেন যে আমার ক্ষেত্রে কেতুর প্রভাব একটা থাকবে, সেটা কি কারণে? ও, এইগুলো তো আমি আস্তে আস্তে আপনাদেরকে বলবো। কেতুর প্রভাব আমরা আইডেন্টিফাই করতে পারি, এইটা মূলত হচ্ছে কি, এই যে চোখের নিচের অংশটা, আর হচ্ছে গিয়ে নাকের থিকনেসটা। মানে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই, যেমন বৃহস্পতি, মঙ্গল, কেতু, এই সমস্ত গ্রহের একত্র প্রভাব। আপনার ক্ষেত্রে কেতুর প্রভাব চন্দ্র কেতু যুক্ত, বা চার্টে কেতু বলবান, এইরকম ব্যাপারগুলো দেখতে পাওয়া যায়। আমার আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনার 84, 85 এরকম টাইমে জন্ম। না, আমার 88-এ জন্ম, এবং চন্দ্রকেতু একসঙ্গেই আছে। হ্যাঁ, এইটার কারণটা হচ্ছে এই আরেকটা ম্যাজিক, এইটার কারণটা চন্দ্রকেতু একসঙ্গে আছে। আপনি যেটা বললেন যে অ্যাডমিনিস্ট্রেশন পদে থাকতে, তো অ্যাডমিনিস্ট্রেশন কোনো পদে আমি নেই, বা ইয়ে নেই। হ্যাঁ, তবে রাজনীতিতে যাওয়ার ইচ্ছে আছে ভবিষ্যতে। হ্যাঁ, তো এই এই ব্যাপারটা হচ্ছে গিয়ে, এই চন্দ্রে কেতু আপনার থেকে অনেক কিছু নিয়ে নেবে, আর অনেক কিছু আপনাকে দিয়ে দেবে। একটা মানুষ সামনে আসলে হয়তো আজকে পারবেন না, কিন্তু একটা দিনে আপনি বলে দেবেন যে এই মানুষটা কি সকালবেলা কি খেয়ে এসছে। মানে যদি আপনি চর্চা করেন, প্রোভাইডেড আপনাকে চর্চা করতে হবে, এটা একটা সাধনা। অবশ্যই। আপনার তো এই এটা এটার সঙ্গে একমত আমি, যে চন্দ্রকেতু যেহেতু আছে একসঙ্গে, এবং বর্তমানে চন্দ্রের দশাও চলছে, মানে অনেক কিছু জীবনে নিয়ে নিয়েছে, এবং আমি পুরোই ট্রান্সফরমেশনের মধ্যে চলছি। তাহলে আপনারা বুঝতে পারলেন কেন আপনাদেরকে আজকে লাইট জ্বালিয়ে বসতে বলেছিলাম। তো এইটা হচ্ছে গিয়ে আমাদের অ্যাস্ট্রোলজি, যেটা আপনাদেরকে শিখতে হবে। এবার এই শিখবার জন্য যেটা দরকার, আমি আপনাদের সামনে একটা জিনিস রয়েছে, একটা বাধা, একটা বাধা না, একটা মাইলস্টোন, সেটা আপনাদেরকে অতিক্রম করতে হবে। সেই মাইলস্টোনটা হচ্ছে আমি, আমার থেকে আপনাদেরকে বেটার হতে হবে। এটাই হচ্ছে আপনাদের কাজ, এটাই হচ্ছে আপনাদের রাস্তা। কারণ হচ্ছে গিয়ে তখনই আমাদের চেষ্টা, তোমরা এই যে আপনাদের থেকে পয়সা নিয়ে আপনাদেরকে পড়াই, এর সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ভিডিও আমরা ওপেন করি। কেন ওপেন করি বলুন তো? যাতে হচ্ছে গিয়ে কিছু লোক এই ভিডিওগুলো দেখতে পায়,
দেখে জ্যোতিষ শাস্ত্রের মধ্যে যে নেগেটিভিটি ভরে গেছে, এই নেগেটিভিটি আস্তে আস্তে কমতে থাকে। তো এটার এটার দুটো রাস্তা, একটা হচ্ছে লোকের নামে গালাগাল করে, আর একটা হচ্ছে ভালো জিনিস দিয়ে খারাপটাকে আবৃত করে। তো এই এই উদ্দেশ্যে এই যাত্রায় আপনারা আমাদের সহযাত্রী। তো সেই সহযাত্রা যাত্রা পথের যে মাইলস্টোন, যেটা আপনাদেরকে ওভারকাম করতে হবে, যেটা আপনাদের টার্গেট, ইনিশিয়াল টার্গেট, সেটা হচ্ছে আমি। তো আমাকে টপকাতে হবে। এই দায়িত্ব নিয়ে আপনারা এগিয়ে যাবেন। যেদিন আমার মনে হবে, আপনাদের মনে হবে যে আমরা টপকাতে পেরেছি, সেদিন আমার সন্তুষ্টি আসবে। আর এই শাস্ত্রে বহু বহু কিন্তু শিক্ষক তোমাকে আছে। টপকানো মুশকিল। তাতে হবে, আমিও তো দৌড়চ্ছি, টপকানো সত্যিই মুশকিল। আমিও বসে থাকি না, আমিও দৌড়চ্ছি, টপকানো মুশকিল। কিন্তু আমার থেকে অনেক বেশি স্পিডে যেতে হবে, তাহলে হচ্ছে কি টপকানো যাবে। অনেকেই টপকায়, টপকেছেও। আমি তাদেরকে নিয়ে খুব হ্যাপি। তো তারা তোমাকে টপকেছে। তোমাকে টপকেছে হ্যাঁ, কেউ? অবশ্যই টপকেছে, নিশ্চয়ই। তো বেশি পড়লেই টপকে যাবে, কোনো অসুবিধা নেই। তো এবার আপনারাও টপকাবেন, এই ভরসা রেখেই তো আমাদের ক্লাস করা। এবং সেই ক্ষেত্রে আস্তে আস্তে এই জ্যোতিষ সমাজের যে নেগেটিভিটি, সেটা আস্তে আস্তে কমতে দেখতে পাওয়া যাবে। এবং আমরা দুটো প্রেডিকশন করলাম, দুটোই দেখুন কিভাবে আপনাদেরকে টাচ করলো। একটা মানুষকে আমি আজকে প্রথম দেখছি, দেখে আমরা আইডেন্টিফাই করতে পারলাম যে মানুষটার উপরে কুম্ভের প্রভাব রয়েছে। তো এটা একটা কি অসাধারণ ব্যাপার। একজন মানুষকে আমি পার্থসারথী বাবুকে আগের দিন দেখলো, আমার সত্যি সত্যি মনে নেই, সামনাসামনি তো কোনোদিনই দেখিনি। তো সেখান থেকে আমরা বুঝতে পারছি, আমি নয় আমরা বুঝতে পারছি, যে পার্থসারথী বাবুর কেতু চন্দ্রযুক্ত বা চার্টের উপরে কোনো না কোনো জায়গায় কেতুর প্রভাব রয়েছে। এটা অবশ্যই বিজ্ঞান না বললেও কিছু একটা বিষয় তো আছে। জ্যোতিষের যে ভিত্তি, বাস্তবিক ভিত্তি, তার প্রমাণ তো এটা, নাকি না বলুন? হ্যাঁ। যদি হ্যাঁ স্যার। কোনো একটা হ্যাঁ, অ্যালগোরিদম আমার না থাকে, বলার আছে। কোনো একটা অ্যালগোরিদম তো আছে, কোনো একটা গ্রামার তো আছে, যেটা ইন্ডিকেট করে আপনার উপরে কুম্ভের প্রভাব রয়েছে, আপনার উপরে কেতুর প্রভাব রয়েছে, স্বর্ণদীপ বাবুর উপরে শুক্রের ইম্প্যাক্ট রয়েছে, সুবিনার উপরে শুক্রের ইম্প্যাক্ট রয়েছে। তো এটা তো আহ খুবই পরিষ্কার যে এখানে একটা অ্যালগোরিদম কাজ করে, এখানে একটা সিস্টেম রান করে। হ্যাঁ, আমাদের এই শাস্ত্রে থাকলে কি হয়? বিস্তারিত। কি বলে? হ্যাঁ। কি বলে? শুক্রের ইম্প্যাক্ট থাকলে কি হয়? শুক্রের ইম্প্যাক্ট থাকলে ক্রিয়েটিভ হয়, শুক্রের ইম্প্যাক্ট থাকলে হিলিং পাওয়ার আসতে পারে, শুক্রের ইম্প্যাক্ট থাকলে পরে সেই মানুষটা গান নাচ এগুলোতে পারদর্শী হয়, পড়াশোনার ক্ষেত্রে চরম লেভেলে উঠতে পারে, হিলিং পাওয়ার যেটা আমরা বললাম, ট্রিটমেন্ট করার এবিলিটি এগুলো থাকতে পারে। কারণ ট্রিটমেন্ট বৃহস্পতি করেন, বৃহস্পতি ডাক্তার, কিন্তু সবচেয়ে বেশি ট্রিটমেন্ট করার ক্ষমতা, ইনফ্যাক্ট মৃত সঞ্জীবনী ক্ষমতা, সেটা কিন্তু রয়েছে শুক্রের কাছে। আপনারা কচ দেবযানীর গল্প জানেন? যারা জানেন না তারা খালি এন লিখুন, কচ এবং দেবযানীর গল্প, কমেন্ট বক্সে এন লিখুন। যারা জানেন না, যারা জানেন তো জানেন, কচ এবং দেবযানী। যদি অনেক এন চলে আসে তাহলে আমরা গল্পটা বলবো, খুব ইন্টারেস্টিং গল্প। ও বাবা, এটা অনেক এন চলে এসছে, তাহলে আমরা বলি। তো পৌরাণিক যুগে দেবতা এবং অসুরদের মধ্যে বারবার সংগ্রাম হতো। আর অসুররা ছিল প্রচন্ড শক্তিশালী, দেবতাদের মেরে ওরা পাট পাট করে দিত। এই অবস্থায় দেবতারা বারবার হেরে যেত। তখন ওরা, আর অসুরদের যে বস, বা বস নয়, গুরু শুক্রাচার্য, তার কাছে ছিল মৃত সঞ্জীবনী বিদ্যা। তো এই মৃত সঞ্জীবনী বিদ্যা দিয়ে অসুরদেরকে উনি তাড়াতাড়ি সারিয়ে তুলতেন। তো দেবতারা বারবার হেরে যেত। তো এই কঠিন পরিস্থিতিতে বৃহস্পতিকে দেবতারা গিয়ে বললেন যে, কি গো তুমি, তুমি কিসের গুরু? তোমার কাছে মৃত সঞ্জীবনী বিদ্যা নেই, তোমাকে আমরা গুরু আর কি করে মানবো? এবার বৃহস্পতির ব্যাপারটা খুব ইগোতে লাগলো। বৃহস্পতির ইগোতে লাগাতে বৃহস্পতি বললেন, তাহলে এটা শিখতে হবে। বললেন, কি করে শেখা যায়? তখন উনি ভাবলেন, আমি তো গিয়ে শিখতে পারবো না, একটা কাজ করি, তোমার ছেলে আছে কচ, কচকে পাঠিয়ে দিই। তো ব্রাহ্মণদের একটা বিষয় রয়েছে, ব্রাহ্মণের কাছে কেউ যদি শিখতে চাইতেন, মানে গুরুর কাছে কেউ যদি বিদ্যা শিখতে চাইতেন, গুরু পরীক্ষা নিতে পারতেন। পরীক্ষা নেওয়ার পরে শিষ্য যদি সেই পরীক্ষায় উত্তীর্ণ হতো, তাহলে গুরুকে শেখাতে হবে। এরকম একটা ব্যবস্থা আগেকার দিনে ছিল।
তো কচ গিয়ে হাজির শুক্রের কাছে। শুক্র তো প্রচন্ড বিরক্ত, কিন্তু বিরক্ত বিরক্ত হয়েও বৃহস্পতির পুত্র ঠিক আছে চলো শেখাতে রাজি হয়েছে। তো এবার শেখাতে রাজি হয়েছে, অসুররা এসে বলেছে যে গুরুদেব ও কিন্তু আপনার কাছে মৃত সঞ্জীবনী বিদ্যা শিখতে এসেছে, যদি আপনি ওকে মৃত সঞ্জীবনী বিদ্যা শেখান তাহলে কিন্তু ও হচ্ছে গিয়ে আহ, বেঁচে আসবে, ও বেঁচে আসবে এবং ও হচ্ছে গিয়ে আমরা আর জিততে পারবো না, দেবতারা আমাদের শেষ করে দেবে। তো শুক্র খুব সাবধানে শেখাচ্ছে, ওকে পড়াচ্ছে যে কোনোভাবে যেন ওকে মৃত সঞ্জীবনী বিদ্যা শেখাতেন। এদিকে শুক্রাচার্যের কন্যা তিনি হচ্ছেন দেবযানী। তিনি কচের প্রতি আস্তে আস্তে আকৃষ্ট হতে শুরু করেছেন। দেবযানী আহ কচের প্রতি আকৃষ্ট হয়। কচও বুঝতে পারছে যে এদিকে তো গন্ডগোল পাচ্ছে, এদিকে কচ কিছুতেই দেবযানীকে বিয়ে করবে না। আর দেবযানী কচের খুব যত্ন আত্তি করছে। এদিকে দেবযানীর মনের মধ্যে প্রেমের লাড্ডু পুরোপুরি ফুটে উঠেছে। তো এই সব অবস্থায় চলছে সিস্টেম। ইতিমধ্যে একদিন অসুরদের পিকনিক হচ্ছে, কচও সেখানে গিয়ে হাজির। তো অসুররা কচকে দেখে ওকে পাকড়াও করেছে। পাকড়াও করে ওকে মেরে কুচি কুচি করে কেটে কিছু একটা করে ফেলেছে। তো এবার দেবযানী পাগল হয়ে উঠেছে, কোথায় গেল কচ, কোথায় গেল কচ। তার কান্নায় শুক্রাচার্য আর পারে না। অবশেষে সেই মৃত সঞ্জীবনী বিদ্যা প্রয়োগ করে কচকে বাঁচিয়ে তুলেছে। তো অসুররা তো প্রচন্ড ক্ষেপে গেছে, বলছে মেরে ফেললাম তাও বাঁচিয়ে তুললো, এ তো মোটেও ঠিক করলো না। এই করতে করতে আরো কিছুদিন চলেছে। এদিকে কচের দেবযানীর প্রতি প্রেম বেড়েছে, না দেবযানীর কচের প্রতি প্রেম বেড়েছে। ইতিমধ্যে এই প্রেমের ঠেলায় অসুররা আরো বিরক্ত যে কি হচ্ছে এসব, গুরুদেব কোনো ব্যবস্থা করছে না, দিয়েও দিচ্ছে না, গুরুদেব কি করে তাড়াবে, গুরু কি তাড়াতে পারে শিষ্যকে? তো তখন আরেকবার অসুররা ওকে মেরে কুচি কুচি করে কেটে কোনো একটা জায়গায় ফেলে দিচ্ছে এবং দেহের খণ্ডগুলো বিভিন্ন জায়গায় ফেলে দিচ্ছে। তো এবার আবার দেবযানী কচকে খুঁজে পায় না, খুঁজে পায় না। মনের দুঃখে বাবার কাছে গিয়ে ভ্যাঁ করে কেঁদে পড়েছে। বাবা সে আর কি করবে, মেয়ের দুঃখ দেখে আবার মৃত সঞ্জীবনী বিদ্যা প্রয়োগ করে কচকে বাঁচিয়ে নিয়ে এসছে। অসুররা দেখছে এ তো মহা বিপদ, এমন একটা কিছু করতে হবে যাতে বাঁচাতে আর না পারে। তো এবার বলছে কি করব কি করব। অসুরদের বুদ্ধি সাংঘাতিক তীব্র তীক্ষ্ণ বুদ্ধি। অসুররা এরপরে অনুষ্ঠান করেছে। সেই অনুষ্ঠানে কাণ্ডটি কি করেছে, কচকে মেরে কুচি কুচি করে কেটে মাংসের সঙ্গে মিশিয়ে শুক্রাচার্যকেই খাইয়ে দিচ্ছে। এবার পরের দিনকে দেবযানী কচকে খুঁজছে, খুঁজে আর পায় না, কোথায় 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 কোথায়। এবার বাবার কাছে গিয়ে বলেছে বাবা বাঁচাও। এবার শুক্রাচার্য মৃত সঞ্জীবনী মন্ত্রের একটুখানি পাঠ করতেই কচ, গুরুদেব আপনার পেটের মধ্যে। আর শুক্রাচার্য তার অবস্থা খারাপ, যে সে যেই পেটের মধ্যে হাত পা নাড়া শুরু করেছে, শুক্রাচার্য দেখে যেতে আমি মরবো ওকে বাঁচাতে গেলে। তখন বলছে কি করা যাবে, এদিকে দেবযানী কাঁদতে বসেছে দুপা ছড়িয়ে। তখন শুক্রাচার্য দেবযানীকে বলছে মা দেবযানী, তুমি যে কাঁদছো, এতে আমি যদি তাকে মৃত সঞ্জীবনী বিদ্যা প্রয়োগ করে বাঁচিয়ে তুলি তাহলে আমার মৃত্যু হবে। দেবযানীর কান্নার ভলিউম বেড়ে গেল, না ওকে ছেড়ে থাকতে পারছে না বাবাকে ইয়ে করতে পারছে। তখন শুক্রাচার্য বললেন যে কচ, তোমাকে আমি মৃত সঞ্জীবনী বিদ্যা দান করব, দান করবার সাথে সাথে তুমি আমারকে বিদীর্ণ করে বেরিয়ে আসবে, বেরিয়ে এসে তুমি যদি চাও তাহলে আমাকে বাঁচিয়ে তুলবে। তখন মৃত সঞ্জীবনী বিদ্যা প্রয়োগ করলো, প্রয়োগ করার সঙ্গে সঙ্গে কচ শুক্রাচার্যের পেট ভেদ করে বেরিয়ে এলো, শুক্রাচার্য মরে গেল। তখন কচ আমার সেই বিদ্যা প্রয়োগ করে শুক্রাচার্যকে বাঁচিয়ে তুলল। বাঁচিয়ে তুলবার পরে এবার দেবযানী বলল যে দেখো, তোমাকে তিনবার আমি মৃত্যুর হাত থেকে রক্ষা করেছি, মরেই গেছিলে তোমাকে তিনবার বাঁচিয়ে তুলেছি, এবার তুমি আমাকে বিয়ে করো। তো কচ তখন বলছে না তোমাকে তো আমি বিয়ে করতে পারি না। বলছে কেন? বলছে, তোমাকে আমি বিয়ে করতে পারি না কারণ তুমি আমার গুরুর মেয়ে, সেই কারণে তুমি আমার ভগিনী তুল্য। দ্বিতীয়ত, যে বীজ থেকে তোমার জন্ম সেই পুরুষেরই উদর ভেদ করে আমি বেরিয়ে এসেছি, সেই সূত্রে আমি এখন তোমার ভাই বা দাদা, সহোদর বা এই ধরনের সম্পর্ক তোমার আমার, তাই তোমাকে আমি বিয়ে করতে পারি না। তো তখন আহ দেবযানী কচকে অভিশাপ দিয়েছে যে তুমি এই বিদ্যা পেয়েছো কিন্তু তুমি কখনোই এই বিদ্যা প্রয়োগ করতে পারবে না।
এই তোমার এই বিদ্যার প্রয়োগ কাউকে তুমি বিদ্যার প্রয়োগ করে বিচিয়ে তুলতে পারবে না, তোমার এই বিদ্যা ব্যর্থ হবে। তখন কচ বলেছে, তুমি আমাকে এই অভিশাপ দিলে, কিন্তু আমি কখনোই তোমার প্রতি অনুরক্ত ছিলাম না, তো বিনা দোষে তুমি আমাকে অভিশাপ দিলে। আমি তোমাকে বিয়ে করতে তো বাধ্য নই, কারণ আমি কখনোই তোমার প্রতি প্রেম নিবেদন করিনি, আসক্ত ছিলাম না, তাই তুমি আমাকে বিনা দোষে অভিশাপ দিলে। তোমার যার সাথে বিয়ে হবে সেই পুরুষ, সে তোমাকে কম ভালোবাসবে এবং অন্য স্ত্রীর প্রতি সে আসক্ত হবে। তো এই সমস্ত অভিশাপ দিয়ে কচ স্বর্গে চলে গেছে। এদিকে দেবযানী মনের দুঃখে কাঁদে। তো এই কাঁদতে 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 একদিন নদীর পাড়ে বসে আছে। এমন সময় অসুররাজ বৃষসর্প তার মেয়ে শর্মিষ্ঠা তার সঙ্গী সাথীদের নিয়ে সেখানে খেলাধুলা করতে এসছে। হঠাৎ দেখে দেবযানী কাঁদছে। তো দেবযানীকে সে বিভিন্ন ভাবে উত্তপ্ত করতে শুরু করেছে। তো সেই উত্তপ্ত করতে শুরু করাতে তখন দেবযানী ক্ষেপে গিয়ে বলেছে, তোর বাবা প্রত্যেকদিন আমার বাবার কাছে আসে, আর যখন বিপদে পড়ে আমার বাবার কাছ থেকে পরামর্শ নিয়ে যায়। আর শর্মিষ্ঠা বলেছে, তোর বাবা তো ভিখিরি, তোমার বাবার কাছে পয়সার জন্য আসে। তো তখন দেবযানী এরপর দেবযানীকে মারও দিয়েছে। কাঁদতে কাঁদতে বাবার কাছে এসে হাজির। তখন শুক্রাচার্য বলল যে না, আমরা এখানে থাকি, অবশ্যই থাকি রাজার এখানে, কারণ আমরা দৈত্য গুরু আমি, এবং আমি ওদের উপরে নেই, ওরা আমার উপরে নির্ভরশীল। এদিকে শর্মিষ্ঠা, তার বাবা সেই শর্মিষ্ঠার কাছে এই সমস্ত শুনেছে, শুনে বলেছে সর্বনাশ করেছে, তুই গুরুকে খেপিয়ে দিয়েছিস। দৌড়ে চলে এসছে গুরুর কাছে। তখন গুরুর কাছে এসছে, দিয়ে গুরুর মেয়ে কাঁদছে, বলছে যে বৃষসর্পা এসে বলেছে যে তুমি কি চাও বলো। তখন বলছে, আমি চাই শর্মিষ্ঠা আমার দাসী হয়ে থাকো। এবার এদিকে গুরু খেপে যায়। এদিকে সমস্ত কিছু দেখে টেকে বলছে, ঠিক আছে, শর্মিষ্ঠা তুমি এখন দেবযানীর দাসী হয়ে থাকবে। তো ভালো কথা, এই দেবযানীর দাসী হয়ে থাকবে, এই করতে করতে শর্মিষ্ঠার তো প্রচন্ড রাগ। এই কাহিনীগুলোর মধ্যে একটু এদিক ওদিক পাওয়া যাবে মূল মহাভারতের সাথে। তো এর মধ্যে একদিন দেবযানী, সে হচ্ছে গিয়ে কোনো একটা কুয়োর মধ্যে পড়ে গেছে। কুয়োর মধ্যে পড়ে গিয়ে সে চেঁচামেচি শুরু করেছে। তো সেই সময় কুয়োর পাশ দিয়ে যাচ্ছিল একজন রাজা, তার নাম ছিল যযাতি। তো সেই যযাতি শর্মিষ্ঠাকে দেখে হাত বাড়িয়ে শর্মিষ্ঠার হাত ধরে শর্মিষ্ঠাকে তুলেছে। তো এই হাত ধরাটাই নাকি তখনকার দিনে বিয়ের প্রসেস ছিল, পানি গ্রহণ, পানি মানে হাত। তো এই হাত ধরে যযাতি দেবযানীকে তুলে আনার পরে দেবযানীর সঙ্গে তার একটা প্রেম প্রেম ব্যাপার তৈরি হয়। তো দেবযানীকে বিয়ে করেন যযাতি। যযাতি দেবযানীকে বিয়ে করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শর্মিষ্ঠাকেও নিয়ে যায়। তো আগেকার দিনে সিস্টেম ছিল যে রাজা যে রানীকে নিয়ে যাবে, সেই রানীর দাস দাসীদের ওপরেও রাজার অধিকার থাকবে, এবং রাজা প্রয়োজনে সেই দাসীদেরও ভোগ করতে পারবেন। এরকম একটা ব্যাপার আগেকার দিনে ছিল। তো হঠাৎ এই দেখে যে শর্মিষ্ঠা না, দেবযানী দেখে যে তার সন্তানের থেকে শর্মিষ্ঠার সন্তান সংখ্যা সেটা হচ্ছে বেশি। এই দেখে তার তো প্রচন্ড রাগ হয়। বলে, এ কি, তুমি আমার সন্তানদের বেশি, আমাকে বেশি না ভালোবেসে তুমি শর্মিষ্ঠাকে বেশি ভালোবেসেছো, সেই কচের অভিশাপ, তুমি বুড়ো হয়ে যাও। তো এবার যযাতি তখন বৃদ্ধ হয়ে যায়। বৃদ্ধ হয়ে যাওয়ার পরে তখন যযাতি তার দেবযানীকে বলে যে তুমি কেন আমাকে অভিশাপ দিলে। তখন দেবযানী বলেন যে যদি কোনো ব্যক্তি, তোমার কোনো সন্তান বা অন্য কোনো ব্যক্তি তোমার বার্ধক্য গ্রহণ করে, তাহলে তুমি আবার যৌবন ফিরে পাবে। তো কেউ সেই বার্ধক্য গ্রহণ করে না, একমাত্র পুরু নামে একজন পুত্র, শর্মিষ্ঠার কনিষ্ঠ পুত্র, সে বাবার বার্ধক্য গ্রহণ করে। 1000 বছর নিজের যৌবন উপভোগ করবার পর যযাতির মনে হয় যে আমি আবার ছোট ছেলের সঙ্গে বড় অত্যাচার করে ফেলেছি। তখন পুরু তা যজা তখন যযাতি পুরুকে তার নিজের বার্ধক্য আবার গ্রহণ করে তার যে যৌবন ফিরিয়ে দেন, এবং পুরুকে আশীর্বাদ করেন যে তোমার বংশধরের নামে এই ভূমির নামকরণ হবে, এবং তোমার বংশধরের কারণে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তারা হচ্ছে গিয়ে এই ভূমিকে চিনবে।
এবার এই পুরুর কয়েক প্রজন্মের পরের রাজা হচ্ছে গিয়ে সেই দুষ্যন্ত, ভরত, আরো কয়েক প্রজন্মের পরে হচ্ছে শান্তনু, তারপরে হচ্ছে গিয়ে ভীষ্ম, ইত্যাদি ইত্যাদি, ব্যাস। এবং এদেরই নামকরণের পরে জন্ম হয় কুরুক্ষেত্র যুদ্ধ। আহ তারও পরে তোমাদের ওই উত্তরার গর্ভে একটা ছেলে ছিল, তার নাম ছিল পরীক্ষিত। তার উপরে ব্রহ্মাস্ত্র নিক্ষিপ্ত হয়েছিল, এবং সেই পরীক্ষিত যখন যজ্ঞ করে, সেই যজ্ঞের সময় কোনো একজন আহ, সম্ভবত সৌনক বা রোমশ বা এরকম কোনো একজন সাধক, তিনি এই মহাভারতের গল্প বলতে থাকেন। তো এই হচ্ছে আমাদের সেই কচ এবং দেবযানীর গল্প। সেখান থেকে শুক্র এবং শুক্রাচার্য, তার মধ্যেই রয়েছে এই তীব্র মৃত সঞ্জীবনী মন্ত্র, পুনর্জীবন দান করবার মন্ত্র। অনেক সময় আপনারা দেখবেন যে কাউন্সিলিং বা অন্যান্য কোনো কিছু করে মানুষকে ভীষণ ভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে আসা যায়। তো এই যে ব্যাপারটা, এইটা কিন্তু পুরোটাই শুক্রের মধ্যে রয়েছে, এবং তারাই খুব ভালো কাউন্সিলর হতে পারে যাদের শুক্র এবং মঙ্গল পাওয়ারফুল। তাহলে মোটামুটি একটা মুখমণ্ডল সম্পর্কে সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম। তো এই সাধারণ ধারণা আপনারা আর কি কাজে লাগাবার চেষ্টা করবেন, ভিডিওটাকে একটু দেখবেন। দেখলে পরে বুঝতে পারা যাবে যে মানুষগুলো কিরকম। আঙ্গুল, হাত, হাতের প্রকৃতি, প্রত্যেকটা বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেন। তাহলেই কিন্তু আমরা সেই মানুষটা সম্পর্কে একটা ধারণা প্রাপ্ত হব। মানুষটা আলটিমেটলি কোন দিকে যাচ্ছে, কি করতে পারছে, সেই সম্পর্কে আপনারা উপলব্ধি করতে পারবেন। বেশিরভাগ মানুষকে আপনারা জাজ করতে পারবেন, কিছু কিছু মানুষের ক্ষেত্রে সমস্যা হবে, কিন্তু বেশিরভাগকেই আপনারা জাজ করতে পারবেন। আর যত এটা প্র্যাকটিস করবেন, তত কিন্তু এই ক্ষমতা এটা বাড়তে থাকবে, তত এই পাওয়ার এটা হচ্ছে গিয়ে বাড়তে থাকবে। যাই হোক, আমরা এবার একটু মূল পড়াশোনায় চলে আসি। আমাদের হাবিজাবি গল্প অনেক হয়ে গেছে, এবার আমরা একটু পড়াশোনার মধ্যে আসি। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আয়ুরেখা। তাহলে আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। আজকে আমি একটা বিষয় উপলব্ধি করতে পেরেছি, যে আমি অত্যন্ত বাজে আঁকি, কিন্তু অত্যন্ত বাজে আঁকলেও আমি মমতা ব্যানার্জির থেকে ভালো আঁকি। তো এই ব্যাপারটাতে আমি রীতিমতো গর্ববোধ করেছি। যাই, এবার আমি একটা হাতের ছবি আঁকি। তো এই হচ্ছে আমাদের হাত, এই হচ্ছে আমাদের হাত। তো এই ছবিটা তো ভয়ঙ্কর সাংঘাতিক হয়েছে, তাই আমি একটা ভাড়া করা ছবি নিয়ে আসি। এই একটা হাতের ছবি, আশা করি দেখতে পাওয়া যাচ্ছে, তাই না? তাহলে এই হাতের মধ্যে বিভিন্ন ক্ষেত্র আপনারা জানতে পেরেছেন। এবার আমরা এখানে আয়ু রেখাটাকে, তাহলে এই হচ্ছে আমাদের আয়ু রেখা, এখান থেকে শুরু হয়ে এইভাবে নিচের দিকে এসেছে। এই আয়ু রেখাটাকে আমরা আদর্শ আয়ুরেখা হিসেবে ট্রিট করতে পারি। যে আয়ুরেখাটা বৃহস্পতি ক্ষেত্রের নিচ থেকে শুরু হয়েছে, ইন্ডিভিজুয়াল, একা একা বেরিয়ে এসেছে, এবং শুক্র ক্ষেত্রটাকে পুরোপুরি বেষ্টন করে এটা রয়েছে, এটা হচ্ছে আদর্শ আয়ুরেখা। এছাড়াও বিভিন্ন টাইপের আয়ুরেখা দেখতে পাওয়া যায়। যেমন আয়ুরেখা এরকম হতে পারে, আয়ুরেখা এরকম হতে পারে, আয়ুরেখা এরকম হতে পারে, আয়ুরেখা এরকম হতে পারে। এরকম বহু টাইপের আয়ুরেখা আপনারা দেখতে পাবেন। ওপরটা নেই, এখান থেকে আয়ুরেখা হতে পারে। ওপরটা এখানে ব্রেন লাইন চলে গেছে, এখানে আয়ুরেখা নেই সামনের দিকে, এরকম হতে পারে। এরকম বহু বিষয়, বহু আয়ুরেখা আমরা দেখতে পাবো। যত বেশি দেখবো, তত আমাদের চর্চা বাড়বে। তাহলে আয়ুরেখা কি করছে? আয়ুরেখা আমাদের শুক্র বেষ্টনকারী রেখা। শুক্র মানে হচ্ছে আমাদের বীজ,
পুরুষের শুক্রাণু থেকে সন্তানের জন্ম হয়, এটা আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি। তাই শুক্র বেষ্টনকারী এই রেখাকে আমরা পিতৃরেখাও বলতে পারি। এই শুক্র বেষ্টনকারী রেখা, তাকে আমরা পিতৃরেখা, খেয়াল রাখতে হবে, এই রেখাটাও আমরা বলতে পারি। এছাড়াও এই রেখা থেকে আমাদের জীবনী শক্তি, কর্মশীলতা, জীবনের উন্নতি, আমাদের অগ্রগতি, ইমপ্রুভমেন্ট, প্রত্যেক বিষয় বুঝতে পারি। আমাদের শক্তি, পরিশ্রম, দক্ষতা, কত টাকা পয়সা আছে, পৈতৃক সম্পত্তি পাবো কিনা, অ্যাক্টিভিটি, প্রত্যেকটা বিষয় আমরা এই রেখাটা থেকে বুঝতে পারি। তাহলে এই রেখাটা শুক্রকে বেষ্টন করেছে। যত পরিষ্কার পরিচ্ছন্ন, যত ম্যাসিভ হবে, যতটা বেশি শুক্রকে বেষ্টন করবে, ততটাই আমরা বুঝতে পারবো যে এই মানুষটার শুক্র ততটাই স্ট্রং, ততটাই বলবান, এই মানুষটা জীবনে ততটাই বেশি ভোগ করতে পারবে। ভোগ, এই বিষয়টা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। যত আয়ুরেখা গোল হবে, তত সেই মানুষটার শুক্র পাওয়ারফুল হতে দেখতে পাওয়া যাবে। আর যত আয়ুরেখা এরকম স্ট্রেট টাইপের হবে, তত হচ্ছে গিয়ে এই মানুষটার বিলাসিতা, ভোগ ইত্যাদির মাত্রা কমতে থাকবে। তত হচ্ছে গিয়ে শুক্র এবং শুক্রের ক্ষেত্র, এই দুটোই দুর্বল, আরো দুর্বল হতে থাকবে। পরিষ্কার হলো? আয়ুরেখার শুরুতে যত জাল চিহ্ন এই সমস্ত বেশি থাকবে, তত ছোটবেলায় ভোগান্তির মাত্রা এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। শরীর দুর্বল, ভোগান্তি বেশি হচ্ছে, কষ্ট বেশি হচ্ছে, অতিরিক্ত পরিশ্রম করতে হচ্ছে, এরকম ব্যাপারগুলো দেখতে পাওয়া যাবে। যদি আয়ুরেখার শুরুতে কোনো জব চিহ্ন থাকে, যদি আয়ুরেখার শুরুতে জব চিহ্ন মানে হচ্ছে আইল্যান্ড, এরকম জব চিহ্ন থাকে, আমি একটু বড় করে একে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে জব চিহ্ন। যদি আয়ুরেখার শুরুতে এরকম কোনো জব চিহ্ন থাকে, তাহলে এইটা মানুষটার ছোটবেলায় প্রচুর ভোগান্তি হয়েছে এবং এই মানুষটা কোনো দীর্ঘকালীন রোগে আক্রান্ত ছিল। যদি এই ধরনের মানুষদের ক্ষেত্রে শিরোরেখা স্ট্রেট থাকে, তাহলে এরা ত্বরকা, মেনিনজাইটিস এই ধরনের রোগে ভুগত। এই ধরনের রোগে এদের ভোগার প্রবণতা ছিল, এরা ভুগেছে। আয়ুরেখা যত সুন্দর হবে, তত বাবার সঙ্গে সম্পর্ক ভালো থাকতে দেখতে পাওয়া যাবে, তত বাবার কাছ থেকে প্রাপ্তি যোগ এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। বাবার সঙ্গে, বাবার কেয়ারিং মেন্টালিটি, বাবার অ্যাপিয়ারেন্স, বাবার অ্যাপ্রোচ, এগুলো তত ভালো থাকবে। আয়ুরেখা যদি সুন্দর হয়, তাহলে পিতা দীর্ঘায়ু হতে পারেন। আয়ুরেখা যত সুন্দর, গভীর, রেডিশ হবে, তত হচ্ছে গিয়ে জাতক জাতিকা জীবনে উন্নতি করতে পারবেন, তত তার কর্মক্ষমতা বাড়তে দেখতে পাওয়া যাবে। পরবর্তী বিষয়টি হলো আয়ুরেখার ক্ষেত্রে, যদি আয়ুরেখা এদিকটাতে সরে যায়, এই সরে গেছে আয়ুরেখা, তার মানে এই জাতককে পিতৃকুল, নিজের পরিবার, নিজের আপনজন, এদের থেকে বিচ্ছিন্ন হতে হবে। এই মানুষগুলোর সঙ্গে এই জাতকের দূরত্ব ক্রমাগত বাড়বে। জাতকের বিদেশ যাত্রার ইচ্ছে এবং প্রবণতা দুটোই তৈরি হতে দেখতে পাওয়া যাবে। জাতক চাইবে যে আমি বিদেশে গিয়ে বসি বা বিদেশে গিয়ে আমি সেটেল করি, এই ব্যাপারগুলো জাতকের মধ্যে দেখতে পাওয়া যাবে। মেয়েদের ক্ষেত্রে যদি এই ধরনের রেখা দেখতে পাওয়া যায় এবং ডান হাতে দেখতে পাওয়া যায়, সেই ক্ষেত্রে সেই মেয়েদের স্বামী তার বিদেশে চাকরি করার একটা সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। মেয়েদের বাম হাতে যদি এই রেখাটা দেখতে পাওয়া যায়, তাহলে বিদেশে না হলেও বাড়ি থেকে অনেকটা দূরে বিয়ে হওয়ার সম্ভাবনা সেটা তৈরি হতে দেখতে পাওয়া যায়। কোনো কোনো সময় এই রেখাটাই দ্বিতীয়বার বিবাহের সংযোগকে নির্দেশ করে। এই রেখার কারণেই কোনো কোনো সময় জাতক বা জাতিকাকে একাধিক বিবাহ তার সম্মুখীন হতে হয়, বিশেষ করে মেয়েদের। তাহলে একাধিক বিবাহের আরেকটা কারণ হচ্ছে গিয়ে সেপারেশন, বিবাহিত জীবনে অশান্তি। মানে আয়ুরেখা যদি বাইরের দিকে চলে যায়, তাহলে বিবাহিত জীবনে অশান্তি,
ডমিনেশন ইত্যাদি দেখতে পাওয়া যাবে। এই আয়ুরেখা থাকার সঙ্গে সঙ্গে যদি চন্দ্রক্ষেত্রে এরকম একটা রেখা দেখতে পাওয়া যায়, তাদের চরম লেভেলের ইনটিউশন পাওয়ার দেখতে পাওয়া যায়। আপনাদের প্রত্যেকের হাত খুলে দেখে নিন, আপনাদের মধ্যে 90%, 90% না, 99%-এর আয়ুরেখা হচ্ছে গিয়ে গোল, এরকম গোল, এবং আপনাদের প্রত্যেকের হাতে এইরকম জায়গাতে একটা রেখা আছে। যারা নিজের হাতে খুলে খুঁজে পেলেন তারা শুধু একটা ওয়াই লিখে দিন, চ্যাট বক্সে একটা ওয়াই লিখে দিন ছোট করে। এই রেখাটা হচ্ছে ভালো জ্যোতিষ হওয়ার রেখা। আয়ু রেখাটা সুন্দর গোল হবে এবং এখানে একটি রেখা এরকম ভাবে থাকবে। তো এইটা ছাড়াও যদি আমাদের বুধের ক্ষেত্র পাওয়ারফুল হয়, বুধের ক্ষেত্র বলবান হয়, সেই ক্ষেত্রেও আমরা এই ধরনের রেখা দেখতে পাবো। যাই হোক, আপনাদের প্রায় প্রত্যেকের ক্ষেত্রেই এই ধরনের রেখা, এখানে একটা রেখা এটা দেখতে পাবেন, এবং আয়ু রেখাটা মোটামুটি গোল হবে। বেশ। সুজন বাবুর হাতের ক্ষেত্রে রেখাটা নেই। যদি পৃথ্বী দত্তের হাত থাকে তাহলে নাও আসতে পারে, কিন্তু যাদের হাতে মোটামুটি রেখা সংখ্যা একটু বেশি তাদের ক্ষেত্রে থাকবে। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে এই না, আয়ু রেখা। আমারও নেই কিন্তু। আচ্ছা, তো আহ অন্য কোনো রেখা থাকবে যেটার মাধ্যমে আপনারা বুঝতে হালকা পারবেন একটা দাগ আছে। যে এই ব্যাপারটা হয়েছে। যেমন এরকম থাকতে পারে যে হৃদয় রেখার ক্ষেত্রে দুটো ভাগ একটা এরকম হয়েছে, এটা থাকতে পারে। আমিও দেখতে পাচ্ছি না স্যার আমার হাতে। এই আমি রেখাটা বুঝতে পারছি। টাইপের থাকতে পারে। আমিও তো বুঝতে পারছি না। এইরকম রেখা থাকতে পারে, এখানে একটা চতুর্ভুজ তৈরি হতে পারে, এরকম রেখা আসতে পারে। বা হচ্ছে গিয়ে উম, আপনাদের এইখানে একটা সুন্দর ত্রিকোণ তৈরি হতে পারে। এগুলো প্রত্যেকটাই ভালো জ্যোতিষী হওয়ার লক্ষণকে ইন্ডিকেট করে। আচ্ছা, এবার আপনারা দেখুন, এই রেখাটার নাম হচ্ছে শিরোরেখা। এই রেখাটার বায়ুরেখা এখান থেকে টাচ হয়ে বেরিয়ে আসছে। যদি এই রেখাটা একটু এটা দূর, দেখতে হবে কোন হাতে, বাঁ হাতে না ডান হাতে? হাত ডান হাত যে কোনোটায় থাকতে পারে, যদি এরকম হয় যে ডান হাতে নেই বাঁ হাতে আছে, তখন? তাহলেও হবে। এবার এই রেখাটাকে দেখুন, শিরোরেখাটা অনেক এসে এখান থেকে আয়ুরেখা শুরু হচ্ছে। আয়ুরেখা যদি বৃহস্পতি ক্ষেত্রের মাঝখান থেকে শুরু হয় তাহলে ছোটবেলায় আদর যত্ন যথেষ্টই পাবে, যথেষ্টই যত্ন আত্তি ইত্যাদি পাওয়া যাবে। কিন্তু বায়ুরেখা যদি আরেকটু পর থেকে শুরু হয়, এরকম ভাবে যদি শুরু হয়, এই শিরোরেখা এখান থেকে যদি আয়ুরেখা শুরু হয় এরকম ভাবে, তাহলে কিন্তু এই মানুষটার ছোটবেলাটা খুব কঠিন ভাবে কেটেছে। এর সঙ্গে সঙ্গে যদি একটা সিম্বলকে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের চন্দ্রক্ষেত্র, আর এটা হচ্ছে শুক্রক্ষেত্র। যদি আয়ুরেখা থেকে আয়ুরেখাটা এইভাবে শুরু হয়েছে এবং চন্দ্রক্ষেত্রের নিচের দিকে কোনো এরকম রেখা, কোনো তিল, স্পেশালি কোনো কালো তিল তৈরি হয়েছে, এরকম টাইপের কালো তিল তৈরি হয়েছে, তাহলে এই মানুষটা কিন্তু পরগৃহে বাস করবার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এই মানুষটাকে অন্যের বাড়িতে মানুষ হতেই হতে পারে, এবং সেখানে যথেষ্ট অযত্নে মায়া মমতার অভাবে তাকে বড় হতে হয়েছে, এরকম ব্যাপারগুলো তার সঙ্গে ঘটতে পারে। তাহলে এই ব্যাপারটা আমরা মোটামুটি বুঝতে পারলাম, এই ব্যাপারগুলো একটু দেখে নিতে হবে। এবার এই রেখাটা যদি শুক্র ক্ষেত্রের দিকে চলে আসে, এই রেখাটা
যদি শুক্রক্ষেত্রের দিকে চলে আসে, মানে একটু সরু। তো আমি শুভ্রাংশু বাবুকে একটা জিনিস বলবো, যে হাতের এই যে আয়ুরেখাটা, সেটা কি একটু শুক্রক্ষেত্রের দিকে চলে গেছে? এটা একটু দেখুন, দেখে আমাকে একটু জানান। শুভ্রাংশু বাবু দেখুন নিজের হাতে। কি অবস্থা? মিউট হয়ে আছে, মিউট হয়ে আছে। শুভ্রাংশু বাবু বা তাপস বাবু, আপনাদের হাতের আয়ুরেখাটা কি একটু সরে গেছে শুক্রক্ষেত্রের দিকে? আনমিউট করা যাচ্ছে না? হ্যাঁ বলুন স্যার। হ্যাঁ, বলছি আয়ুরেখাটা কি একটু শুক্রক্ষেত্রের দিকে সরে গেছে? না, সেরকম করে নেই। তবে যে পুরো রাউন্ড বললেন অতটা রাউন্ড নেই, হালকা সুতরাং নেই। রাউন্ড আছে। হ্যাঁ, এটার হালকা কারণ রাউন্ড হচ্ছে, আছে। আর আপনার ওই যে যেটা বললেন যে আহ, যে রেখাটা সাইড দিয়ে যে রেখাটা উঠবে, ওখানে হালকা করে দুটো রেখা আছে দেখছি। বেশ, তাহলে আয়ুরেখাটা একটু স্ট্রেট। এইটা আসার কারণ হচ্ছে গিয়ে স্ট্রাগল করতে হচ্ছে আপনাদেরকে, বা এখনো স্ট্রাগল করতে হচ্ছে, লড়াই করে বড় হতে হয়েছে। তো এই এই যে ব্যাপারটা, এইটা কিন্তু আপনাদের আয়ুরেখার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। আয়ুরেখা যত শুক্রক্ষেত্রের দিকে চলে আসবে, তত এই মানুষগুলো, যত এই দিকটাতে চলে আসবে, এরা তত বিলাসিতা পছন্দ করবেন না। স্ট্রেট ফরওয়ার্ড জীবন এদের পছন্দ। সোজাকে সোজা, সাদাকে সাদা, কালোকে কালো এরা বলতে পারবেন। কাউকে পরোয়া করি না, কি হবে হবে, যা হবে দেখে নেবো, এরকম একটা মেন্টালিটি এদের মধ্যে থাকবে। একদম ঠিক বলছেন। ফিস বাড়িয়ে দেবো এবার। তো যাই হোক, তোমাদের এগুলি শিখতে হবে, এবং তোমরা যে কথাগুলো বলবো সেগুলো যেন পেনিট্রেটিং হয়, বুকের মধ্যে গিয়ে ধাস করে লাগবে। তুমি কি করে বলবো রে বাবা? হ্যাঁ, তো এরকম প্রেডিকশন সবসময় হবে না, কিন্তু কখনো কখনো যে হবে, তখন তখন আপনি হচ্ছে গিয়ে টপ অ্যাস্ট্রোলজার হয়ে যাবেন। কোন জাতকের উপরে যদি শনির প্রভাব বেশি থাকে, তাহলে তার ক্ষেত্রে এইটা দেখতে পাওয়া যায়। কারণ সে শনিকে দেখে নিচ্ছে, তার কাছে আর কোনো কষ্টের কোনো ভ্যালু নেই, সে সব কষ্ট তার কাছে জিরো। আচ্ছা, এই মানুষগুলোর ক্ষেত্রে গ্রোথ বাধাপ্রাপ্ত হয়। এদের ক্ষেত্রে কিছু না কিছু বাধা কারণে অকারণে সৃষ্টি হয়। এরা মানসিক দিক থেকে সক্ষম সবল হলেও পারিপার্শ্বিক পরিবেশ এদেরকে বিভিন্ন রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করে। যদি এই ধরনের মানুষদের হাত কালো হয়, যদি এই ধরনের মানুষদের হাত কালো হয়, আমি কালো হাত কাকে বলে আপনাদেরকে দেখাচ্ছি। তো যদি এদের হাত কালো হয়, একটা সেকেন্ড, তাহলে সেই ক্ষেত্রে সন্তান প্রাপ্তি সেটাও বাধাপ্রাপ্ত হতে দেখতে পাওয়া যায়। ছবি আমরা পেয়ে গেছি, ছবিটাকে নিয়ে আসি। দেখা যায়।
দেখা যায় হাত। হ্যাঁ স্যার। এই হাত হচ্ছে কালো হাত বা কালচে হাত। ঠিক আছে, বোঝা গেল? এবার লক্ষ্য করুন, যে রেখাটাকে আমরা দেখতে পাচ্ছি, যে রেখাটা কিন্তু একদম সরে গেছে, এই রেখাটা কিন্তু রাউন্ড ছোট হয়ে গেছে, পরিষ্কার? মানে এর লাইফে কিন্তু স্ট্রাগল বাড়তে দেখতে পাওয়া যাবে। এই ধরনের মহিলা হাত যদি মহিলাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, সেই ক্ষেত্রে কিন্তু বন্ধ্যাত্ব আসতে পারে। আর পুরুষদের ক্ষেত্রে যদি দেখতে পাওয়া যায়, তাহলে তারা বিপরীত লিঙ্গের মানুষদের প্রতি একদম অনাসক্ত হয়ে থাকে। এরা বিপরীত লিঙ্গের মানুষদেরকে সহ্য করতে পারে না। কিন্তু এই সমস্ত মানুষদের যদি বুড়ো আঙ্গুলটা থ্যাবড়া হয়, এই হচ্ছে থ্যাবড়া বুড়ো আঙ্গুল, এরকম থ্যাবড়া বুড়ো আঙ্গুল হয়, এবং হাতের মধ্যে যদি কোনো কালো তিল থাকে, স্পেশালি শুক্র ক্ষেত্রে, তাহলে এই মানুষগুলোর মধ্যে বিপরীত লিঙ্গের মানুষদের অত্যাচার করবার প্রবণতা দেখতে পাওয়া যায়। অত্যাচার মানে ধর্ষণ করবার মেন্টালিটি এদের মধ্যে তৈরি হতে দেখতে পাওয়া যায়। কিন্তু এই বিষয়গুলো, এই চিহ্নগুলো খুব ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এদের এই ধরনের মানসিকতা যুক্ত মানুষদের চন্দ্রক্ষেত্র, এই জায়গাটা কিন্তু ভীষণ ডিস্টার্ব হবে। এই জায়গাটা, চন্দ্রক্ষেত্রটা ভীষণ ডিস্টার্ব হতে দেখতে পাওয়া যাবে। না হলে, মন যদি দুর্বল না হয়, দুর্বল নয়, মন যদি কঠিন না হয়, নৃশংস না হয়, তাহলে কিন্তু সেই মানুষটা ওইরকম নোংরা কাজ করতে পারবে না। এখানে দেখুন, এই যে জায়গাটা, এই জায়গাটাতে একটা চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে। এই রেখাটাকে আমরা বলে থাকি ভ্রমণ রেখা। কিন্তু ভ্রমণ রেখা, প্রকৃত ভ্রমণ রেখা হতে গেলে হালকা রাউন্ড হবে। এইরকম ভ্রমণ রেখা, এটা হচ্ছে কি বেটার রেখা। কিন্তু এখানে যে রেখাটা দেখতে পাওয়া যাচ্ছে, এটা কিন্তু চন্দ্রক্ষেত্রকে কর্তনকারী রেখা হিসেবেই ট্রিট করতে হবে। তাহলে মোটামুটি আমরা বুঝতে পারলাম ব্যাপার। কালো হাত, এতদিন আপনারা কালো হাত কালো হাত দিয়ে প্রশ্ন করছিলেন, আমি কালো হাত আপনাদেরকে দেখালাম। স্যার বলছি ওই শিরোরেখা থেকে আয়ুরেখাটা বললেন না যে একটু সরে গিয়ে যদি শুরু হয়, হ্যাঁ, তাহলে মানে ধরুন আয়ুরেখাটা এই রকম আসবে, তো এবার এই রকম আসার মিডিল থেকে আরেকটা এরম নেমে গেছে, তাহলে কি হয়? এরকম টাইপের। না না, ওই মানে আয়ুরেখাটা এরম ভাবে নেমেছে, ওই আয়ুরেখার মিডিল থেকে আরেকটা নেমে গেছে, মিডিল থেকে হ্যাঁ, একদম একদম, এবং সেটা না হাতটা একটু এরম মুড়লেও সেই জিনিসটা যথেষ্ট পরিষ্কার আসছে। হ্যাঁ, এই একদম রেখাটা এরকমই স্যার। ভীষণ গুরুত্বপূর্ণ রেখা। এই রেখাটাকে বুঝতে হবে যে এই রেখাটা নেমেছে না উঠেছে। এইটা বুঝতেও কিন্তু অনেকটা সময় লাগবে। কোন রেখার গতি কোন দিকে, যে এই রেখাটা এরকম ভাবে উঠছে না এই রেখাটা এরকম ভাবে নামছে, এটা বুঝতে হবে। যদি হ্যাঁ স্যার, উপর ওইটা ওরকম, হ্যাঁ। যদি উপরের দিকে ওঠে, যদি উপরের দিকে ওঠে, তাহলে এটা শুভ রেখা। তাহলে বয়ফ্রেন্ড হচ্ছে গিয়ে প্রচুর সাপোর্ট করবে জীবনে দাঁড়ানোর জন্য। যদি মেয়েদের হাতে থাকে, তাহলে বয়ফ্রেন্ড বর এরা প্রচুর সাপোর্ট করবে দাঁড়ানোর জন্য, এবং জীবনে উন্নতি আসবেই। কিন্তু যদি নিচের দিকে নামে এই রেখাটা, হলে তিনটে বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমত হচ্ছে গিয়ে সম্পত্তি হানি, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে পিতার স্বাস্থ্যহানি, তৃতীয়ত হচ্ছে গিয়ে বৈবাহিক জীবনে সমস্যা। এবং এই সমস্যার মূল কারণ হলো স্ত্রী রোগ, গাইনো প্রবলেম। বোঝা আচ্ছা। গেল? তাহলে হুম। কিন্তু এই রেখাগুলোতে চেনা, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। উপরে উঠেছে না নিচে নেমেছে, এটা কিন্তু চেনা সহজ নয়। যাই হোক, আমরা আরেকটু বিয়েতে যাই। স্যার আয়ুরে এটা বলছি যে স্যার, উঠেছে বা নেমেছে ওটা কি করে বুঝতে পারবো? দেখে দেখে। তবু সিমটম, যে বা চিহ্ন। স্যার ওই নিচের দিকটা কি একটু হালকা হয়ে গেলে বোঝা যায় যে নিচের নিচের দিকে দিকে নামবে? হালকা, সরু, সচলো, বোঝা যাবে। আজকে প্রথম দ্বিতীয় ক্লাস, আজকে আমরা বুঝবো না, 6 মাস পরে তো হাত আচ্ছা। দেখেই বুঝতে পারবো। হুম। এইবার
এই এই চিহ্নগুলো, এই আয়ুরেখার আশেপাশের ছোট ছোট চিহ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। কোন জায়গা থেকে শুরু হয়েছে সেটাও বুঝতে হবে। আচ্ছা, বাকিটা পড়াতে যাওয়ার আগে আমি আয়ুরেখা আপনাদের বয়সটা একটু বুঝিয়ে দিই। এইটা একটু মাথা ঠান্ডা করে বুঝতে হবে। একটা সেকেন্ড। এই যে জায়গাটা, এই জায়গাটাকে আপনারা লক্ষ্য করবেন, দেখা যাচ্ছে এখান থেকে আমাদের কয়টা রেখা টানতে হবে। এটা আপনারা যাদের হাত দেখবেন তাদের হাতে সরাসরি রেখা টেনে। এই ভাগটা এই অবধি পরিষ্কার হলো? হ্যাঁ স্যার। কোনখানে কোনখানে দাগগুলো টেনেছি বুঝতে পারছেন? হুম। বৃহস্পতি, শনি, রবি, বুধ, চন্দ্র, এই মঙ্গল, 5টা ভাগ হয়েছে স্যার। আমি আরেকটা একটু খুঁজে বার করে নিই, দেখাচ্ছি। আমি একটু শেয়ারটাকে চেঞ্জ করছি। এটা হচ্ছে আমাদের হাতের রেখায় বয়স বোঝার রাস্তা। তাহলে প্রথমে আপনারা দেখুন আয়ু রেখাটা আছে, দেখা যাচ্ছে আয়ু রেখাটা। এবার বুড়ো আঙ্গুলের যে ভাঁজটা, বুড়ো আঙ্গুলটা যেখান থেকে শুরু হয়েছে ওই জায়গাটা থেকে তর্জনী আর মধ্যমার মধ্যে একটা দাগ টেনেছি। এই দাগটা যে বয়সটাকে ইন্ডিকেট করছে সেটা হচ্ছে 6 বছর। পরিষ্কার? 6 বছরটা বুঝতে পেরেছেন? আর একটু বড় হই, তাহলে ওই জায়গাটা থেকেই মধ্যমা আর অনামিকার মধ্যে যদি একটা রেখা টানি তাহলে সেটা হচ্ছে 12 বছর। তারপরে অনামিকা আর কনিষ্ঠায় 18 বছর, তার ঠিক পরে 24 বছর। ঠিক আছে? 24 বছর গেল, হলো? তারপরের ভাগটা, তারপরের যেটা, এটা হচ্ছে হৃদয় রেখায় গেছে। এই 24 থেকে পরের পার্টটা, এখানে আমাদের একটা ছোট্ট ভুল আছে। এটা 36 লেখা আছে, এটা 32 অথবা 34 হবে। এটা 32 অথবা 34, এটাকে আপনারা একটু ঠিক করে নিন। আমিও ঠিক করে নেব, কিন্তু এখন 32 অথবা 34 করে নিন। এখানে কিন্তু বয়সটা 8 বছর বাড়লো। 24 থেকে 32 হচ্ছে 8 বছর। এবার পরেরটা, এই যে চাঁদের ক্ষেত্রটা রয়েছে এটাকে 2 ভাগ অথবা 3 ভাগ করতে হবে। যদি লম্বাটে হাত হয় 3 ভাগ, যদি চওড়া হাত হয়, চৌকো হাত হয়, তাহলে 2 ভাগ করতে হবে। তার মানে হচ্ছে কি, এই যে জায়গাটা, এই যে ক্ষেত্রটা, এই যে দাগটা এলো, এটা হচ্ছে হৃদয় রেখা শুরু হলো। তারপরে এই জায়গাটা হচ্ছে কি আমার মঙ্গল ক্ষেত্র। এই জায়গাটা হচ্ছে মঙ্গল ক্ষেত্র। আর এখান থেকে শুরু হলো চন্দ্র ক্ষেত্র। তাহলে এই চন্দ্র ক্ষেত্র হচ্ছে এখান থেকে এত পর্যন্ত, আর মঙ্গল ক্ষেত্র হচ্ছে এতটা। যদি চন্দ্র ক্ষেত্রটা কারোর ক্ষেত্রে বড় হয় তাহলে এটাকে 3টে ভাগ করতে হবে। যদি কারোর চন্দ্র ক্ষেত্র ছোট হয় তাহলে এটাকে 2টো ভাগ করতে হবে।
তাহলে এই ক্ষেত্রে এই পরের যে ভাগটা, এই ভাগটা হচ্ছে 42 44। তারপরের যে ভাগটা সেটা হচ্ছে 50 থেকে 52। তারপরের যে ভাগটা, অর্থাৎ চন্দ্রক্ষেত্রকে যদি দুটো ভাগে ভাগ করা হয়, তাহলে একদম মণিবন্ধ শুরুর জায়গা পর্যন্ত 60 বা 62। তারপরে এই মণিবন্ধকে আমরা কয়েকটা ভাগ করব। মণিবন্ধকে আমরা ভাগ করব মূলত তিনটে ভাগে। আমরা মণিবন্ধকে ভাগ করি, এটা একটা, এই পর্যন্ত একটা, তারপরে একটা। এবং এইখান পর্যন্ত যদি রেখাটাকে টানা হয়, তাহলে এটা মোটামুটি 82 থেকে বা 85 এরকম আয়ুকে নির্দেশ করে। ঠিক আছে? তাহলে কারোর যদি আয়ুরেখা পুরো পর্যন্ত যায় গোল হয়ে, তাহলে তার কার্মিক আয়ু বা প্রারব্ধ আয়ু সেটা হচ্ছে 82 থেকে 85। এবার যদি অবস্থার পরিপ্রেক্ষিতে আয়ু পরিবর্তন হতে পারে, এগুলোর ইন্ডিকেশন আমরা এই সমস্ত রেখা থেকে পাবো। যেমন ধরুন কারোর ক্ষেত্রে এই রেখাটা এরকম ভাবে নেমেছে, এরকম একটা রেখা পাওয়া গেল। এটা কিন্তু হঠাৎ বিপদ, মৃত্যু ইত্যাদিকে নির্দেশ করতে পারে। তাহলে এইবার আমাদের এই আয়ুরেখার যে ধারণাটা আমরা পেলাম, আয়ুরেখা থেকে বয়সের ধারণা, এটা একটু আমাদের বুঝতে হবে, বোঝাটা কমপ্লিট করতে হবে। তো এবার আমাকে বলুন, কোথায় বুঝতে অসুবিধা হয়েছে। আচ্ছা, আয়ুরেখা সেরকম ভাবে পরিষ্কার না থাকলে? আয়ুরেখা যদি সেরকম পরিষ্কার না থাকে, তাহলে জেনারেলি এই মানুষগুলো একটু পেটের সমস্যায় ভোগে। এছাড়াও এদের মধ্যে কনফিডেন্স কম থাকে, আত্মবিশ্বাসের অভাব, এটা এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। সাধারণত এদের মধ্যে একটা ডিপ্রেশন, অ্যাংজাইটি, সবসময় মনে হচ্ছে যে বাবা আমাকে ভালোবাসে না, পরিবার আমাকে গুরুত্ব দেয় না, এরকম টাইপের মেন্টালিটি ক্রিয়েটেড হতে দেখতে পাওয়া যায়। এবং হাজার চেষ্টা, হাজার পরিশ্রম সত্ত্বেও এই মানুষগুলোর মধ্যে নিজের আত্মীয় পরিজন, কুটুম্ব, এদের থেকে একটা অকারণ দূরত্ব সৃষ্টি হয়ে থাকে। স্যার স্যার হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলছি যে আমার এখানে যেটা আছে 60 বা 62 পর্যন্ত আয়ুরেখাটা রয়েছে, ঠিক আছে, কিন্তু তার সামনে দিয়ে মানে শুক্রর সামনে দিয়ে আরেকটা রেখা নিচ থেকে ওপর উঠেছে হালকা করে। যদি হালকা হয়ে যদি আমরা ধরে নিচ্ছি সাইড দিয়ে আয়ুরেখাটা আরেকটা। এরকম রয়েছে, নিচ হ্যাঁ থেকে একটা রেখা হ্যাঁ এসে হ্যাঁ এরকম যুদ্ধ করেছে, যুদ্ধ হ্যাঁ করেছে, তাহলে হ্যাঁ। ওই বয়সে কোনো অপারেশন, ওই বয়সে কোনো সমস্যা ইত্যাদি আসবে। এবং আচ্ছা সেটার কারণে শরীরটা দুর্বল হবে, মরে টরে যাওয়ার চান্স কম এখানে। আচ্ছা স্যার, আমাদের কি আপনি মানে এই চারটা 85 অব্দি হলো, তারপরে যদি কেউ এক্সট্রা আয়ু পায় সেটা কি করা, মানে সেটা আমরা কি করে কি করবো? না, ওটা আয়ুরেখা দেখলেই বুঝতে পারা যায়। ধরুন 85 যেটা বলেছি, এটা তো হাতের হিসাব, এটা কমন হিসাব। অ্যাভারেজ। একই ওই হাত দেখেই আপনাকে বলতে হবে যে আয়ুরেখাটা বাড়ছে না কমছে। তার কোনো সলিড রাস্তা নেই যেটার মাধ্যমে আপনি আইডেন্টিফাই করতে পারবেন। আর আয়ুরেখা যদি নিচের দিকে ফেড হয়, মানে মণিবন্ধের দিকে? আয়ুরেখা ফেড হচ্ছে, এর মানে কতগুলো বিশেষ সমস্যা, কিছু অদ্ভুত রোগ, যে রোগের থেকে মুক্তি নেই। যদি খুব বেশি ফেড হয়, হাতটা যদি খুব খারাপ থাকে, সেই ক্ষেত্রে কিডনি ড্যামেজ হওয়া বা এই টাইপের সমস্যা হতে পারে। যদি হাতের কোয়ালিটি ভালো থাকে, তাহলে সুগার, প্রেশার, ডায়াবেটিস এইসব রোগ ধরতে পারে, কোলেস্টেরল, যেগুলো বিরক্তিকর রোগ, যেগুলো আপনাকে কোনো মানে কিছুই হবে না, কিন্তু ওষুধ খেয়ে যেতে হবে, একটা ফালতু পরিস্থিতি, এরকম। আচ্ছা, স্যার আয়ুরেখা ওই 72 73 বছরের নিচে গিয়ে যদি দুটো ভাগে ভাগ হয়ে যায়, মানে একটা শুক্রর ক্ষেত্রকে পুরো ঘিরে রেখেছে আর আরেকটা একটু নিচের দিকে চলে গেছে, ওটা হলে কি হয়? এখানে চয়ন করতে হবে, এখানে সিদ্ধান্ত নিতে হবে যে এই মানুষটা সংসারে থাকবে না সংসার থেকে বেরিয়ে গিয়ে অন্য কিছু করবে, সে গার্হস্থ্য জীবনেই থাকবে না সে বানপ্রস্থ জীবনে যাবে। তার কাছে কিছু অপশন ক্রিয়েটেড হবে, সেই স্যার অপশন মেন আর কি বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তও নিতে পারে। স্যার মিল মানে খুঁজছে বেরিয়ে ওর যাওয়ার মধ্যে দিয়ে। সিদ্ধান্তটা বোঝা যায় যে এ বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তই নিতে পারবে? সে পারবে, বোঝা যাবে। কি করলে বোঝা যায়? একটু হাত দেখাটা শিখতে হবে।
আচ্ছা, স্যার বলছি তাপস বাবু বলুন। স্যার, হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার বলছি যে আয়ুরেখা যদি নিচের দিকে মিনপুচ্ছর মতো হয়ে যায়, মানে অনেকগুলো আহ মাছের পাখনার মতো যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এটা ভালো, কি এটা ইন্ডিকেট করবে? বিভিন্ন রকম জ্ঞান আহরণ করবার একটা টেন্ডেন্সি। হ্যাঁ, মানে মিনপুচ্ছর মতো অনেকগুলো ভাগে ভাগ হয়ে গেলে। মানে স্যার লাস্টের দিকটা ধরুন শিকড় শিকড় মতন অনেকগুলো বেরিয়ে গেছে, হ্যাঁ, এরকম ওটার হলে কি ওটা ওটার হলে হবে? কি হবে? ওটার মানে দুটো একদম সিম্পল। প্রথম মানে যেটা, সেটা হচ্ছে শরীরটা খারাপ হচ্ছে। আর দ্বিতীয় মানে যেটা, সেটা হচ্ছে গিয়ে ওই সময় বিভিন্ন ধরনের বিষয়ের প্রতি আগ্রহ বাড়ছে। আচ্ছা স্যার, হুম। উম, যদি শুক্রর ক্ষেত্র থেকে একটা রেখা গিয়ে আয়ুরেখাকে ছেদ না করে? শুক্রের ক্ষেত্র থেকে যদি রেখা উঠে ওপরে, তাহলে সেই হ্যাঁ। রেখাটা হচ্ছে লাইন অফ উইল, ইচ্ছা শক্তির রেখা। ওটা অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত বলবান রেখা। কোনো কোনো সময় ওই রেখাটাকে প্রণয় রেখাও বলা হয়। তো ওই রেখা ভীষণ ভালো এবং প্রচুর প্রাপ্তি সূচনা করে ওই রেখা। আমার স্যার আছে, সেই নিয়ে বলছি। হ্যাঁ, এই হ্যাঁ, ধরনের এটা মানুষ আমারও প্রচুর আছে স্যার, হতে পারে। বাঁ হাতে। হ্যাঁ, আর এদের মনের মধ্যে একটা অদ্ভুত ব্যাপার হয়, মজার ব্যাপারটা বলি। ধরুন ছোটবেলায় হচ্ছে গিয়ে ইচ্ছে ছিল তবলা শিখবো, শেখাটা হয়নি। বুড়ো বয়সে এসে শিখেই ছাড়বো, এইটা চলে এলো। এবং শেখাটা শুরুও করে দিলাম, শিখলাম, ভালো সাকসেসফুল হলাম। এই টাইপের যে জোশ, এটা এই মানুষগুলোর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। হ্যাঁ স্যার, স্যার আপনি একদম ঠিক ঠিক বলেছেন। আমার ছোটবেলায় আমার বাবা নিজে জ্যোতিষী, তো উনি বলেছিলেন আমার সঙ্গে বসো, তখন ভাবলাম হ্যাঁ ইচ্ছা আছে করবো, অন্য কিছু করি। এখন সেইটা এসে এখন করছি বুড়ো বয়সে। স্যার শুক্রক্ষেত্র থেকে যদি একাধিক রেখা উপর দিকে ওঠে, ছোট 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 বড় ডিপ অনেক রেখা যদি ওঠে, তাহলে সেটাকে কি ইন্ডিকেট কমন, করে? খুব বেশিরভাগ ক্ষেত্রে এটা ওঠে। এটা ক্রিয়েটিভ, এদের মনের চিন্তা অনেক দূর পর্যন্ত ব্যপ্ত হতে পারে। তো এটা হচ্ছে গিয়ে ভালো। এইখানে কিছু কিছু লাইন এখানে আহ প্রণয় রেখা হিসেবে ইন্ডিকেটেড হয়। এই রেখাগুলো যদি একটু আয়ুরেখার কাছাকাছি যায়, তাহলে সেই প্রেম বিবাহ পর্যন্ত যেতে পারে। কিন্তু আরো আরো জিনিস দেখতে হবে, এইটুকুতেই বিয়ে দেওয়া যাবে না। আহ, আর যদি হচ্ছে গিয়ে এই রেখাগুলো, কিন্তু এগুলো সবকটাই উইল পাওয়ারকে বাড়ায়, যে এদেরকে আটকানো যাবে না, এরা উঠবে, এরা এগিয়ে যাবে। আর আয়ুরেখা যদি মণিবন্ধ পর্যন্ত না যায়? তাই যেতে পারে, তাতে কি হচ্ছে। এবার আমরা আরেকটু ওই ছবিটাকে দেখি, লক্ষ্য করুন। এখানে হচ্ছে গিয়ে আরো দুটো রেখা আছে। তার মধ্যে একটা শিরোরেখা, আর একটা হচ্ছে গিয়ে হৃদয় রেখা। হৃদয় রেখার মধ্যেও কিন্তু আমরা বয়স দেখার ব্যবস্থা করেছি। এখানে দেখুন লেখা আছে 25, 50, 75। দেখা যাচ্ছে। পদ্ধতিটা আমি শিখিয়ে দিচ্ছি, তার আগে শেয়ারটা স্টপ করতে হবে। হুম। এবার আমার হাতকে দেখুন, আমার হাত দেখা যাচ্ছে। হ্যাঁ। এইবার এইখান থেকে এইটা ধরে ধরে এইবার আপনি টিপবেন। হ্যাঁ, আমি বাঁ হাতটা, এবার দেখুন দেখা যাচ্ছে। আচ্ছা, একটা ভালো ব্যবস্থা করে দেখুন, দেখা যাচ্ছে এই যে টিপছি, এই যে টিপছি, দেখা যাচ্ছে। ডান হাত দিয়ে বাঁ হাতকে টিপছি, বা বাঁ হাত দিয়ে ডান হাতকে টিপছি, এই যে জায়গাটা টিপছি। হুম। এই যে অতনুবাবু কি বলেছেন দেখে নিন, সবাই দেখবেন, এইভাবে দেখবেন। এই যে প্রথম গাঁটকে খুঁজে পাবো, বুড়ো আঙ্গুলের নখ, এটা আমার বুড়ো আঙ্গুল, এটা বুড়ো আঙ্গুল। বুড়ো আঙ্গুলের নখটা কোথায় দাঁড়াচ্ছে, হৃদয় রেখার উপরে কোথায় করছে দেখুন। দেখা যাচ্ছে হৃদয় রেখার উপরে যেখানে টাচ করছে, দেখা হুম। যাচ্ছে, বোঝা যাচ্ছে। এইটা হচ্ছে হুম। 25 বছর। এরপরে পরের পরের আঙ্গুলটা, এই যে পরের আঙ্গুল দিয়ে আমি গাঁটটা খুঁজে পাচ্ছি, দেখা যাচ্ছে। এটা হচ্ছে 50 বছর। তারপরের গাঁটটা আমি খুঁজে বার করছি এখানে, এই তর্জনীতে, এটা হচ্ছে 75 বছর। যদি তার থেকেও বড় হয়, তাহলে আয়ুষ্কাল বেশি হতে পারে। আদারওয়াইজ এই 75 বছরটা যার ক্ষেত্রে রয়েছে, সেটা 75টা 80-80 টেনে দিতে পারে। 79, 80 এরকম পর্যন্ত যেতে পারে। কারণ হাতের ক্ষেত্রে এই রেখাগুলো সবসময় যে আপনাকে পারফেক্ট বিচার দেবে, তা কিন্তু নয়।
পরিষ্কার হলো? এই হাতের রেখার ক্ষেত্রে আপনার অনুভূতি ব্যাপার অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামার আছে, কিন্তু গ্রামারের সঙ্গে সঙ্গে আপনার অনুভূতি, আপনার মন, এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। একটা মানুষের হাতে টাচ করে, আপনি হ্যান্ডশেক করে সেই মানুষটা আপনার সঙ্গে কি ভাবছে, আপনাকে নিয়ে তার মতামত কিরকম, সেইটা হচ্ছে গিয়ে আপনি আইডেন্টিফাই করতে পারবেন। সেই লোকটা আপনাকে কি ভাবলো, সেই ব্যাপারটা আপনি লোকটাকে টাচ করে বুঝে নিতে পারবেন। তো এর জন্য দরকার আপনার মনের উন্মুক্ততা, এবং সেটা উন্মুক্ততা বাড়ানোর জন্য প্রতিনিয়ত কিছুটা সময় করে মেডিটেশন করবেন। যাদের দীক্ষা হয়েছে তারা বীজমন্ত্র জপ করবেন, যাদের হয়নি তারা নিয়ে নেবেন, নিয়ে তারপরে বীজমন্ত্র জপ করবেন, তার সঙ্গে সঙ্গে মেডিটেশন করবেন। সিম্পল মেডিটেশন করবেন, শ্বাস ক্রিয়া বা ওই অনুলোম বিলোম, প্রাণায়াম, এগুলোর মাধ্যমে নিজেকে যতটা সম্ভব মানসিক শক্তিকে বাড়াবেন। এই যে আমি কাকে যেন বললাম, আমার কিন্তু স্মৃতিশক্তি খুব খারাপ। এই যে আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি, আমি আপনাদেরকে এইটুকু দেখতে পাচ্ছি, এই পাসপোর্ট সাইজ ফটো, সেই ফটো দেখে যে কটা প্রেডিকশন করেছি একটাও মেলেনি হয়েছে। এইটা কিন্তু হচ্ছে গিয়ে মনন ক্ষমতা। এইটা আমার আপনাদেরকে বলি, আমার জ্যোতিষ শিক্ষা এটা কিন্তু 6 মাসের। এবং আমার এই যে জ্যোতিষ শিক্ষায় প্রাপ্ত সার্টিফিকেট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 6 মাসের একটি সার্টিফিকেট। এই একটি আমার সার্টিফিকেট, এটা আমি 6 মাস ক্লাস করে পেয়েছি। আর এই যে মেডেলটা দেখতে পাচ্ছেন, এই গোল্ড গোল্ড মেডেলটা, এই কলেজ অফ জ্যোতির্বিদ্যা করে একবারই সোনার মেডেল দিয়েছিল। এই সোনার মেডেল আমরা পেয়েছিলাম, ফার্স্ট হয়ে পেয়েছিলাম। মেডেলটা কিন্তু সোনার, মানে সোনা মানে সোনাই, 24 ক্যারেট সোনা। এরপরে কলেজেও আর সোনার মেডেল দেয়নি, আর কেউ পায়নি। তারপরে যেগুলো দিয়েছে সেগুলো হচ্ছে লোহার উপরে সোনার মতো রং পায়। তো এই যে 6 মাসের শিক্ষা, এই 6 মাসের শিক্ষায় এই প্রেডিকশন আসেন, এটা হচ্ছে মনন। তো এই মননে আপনাদের পারদর্শী হতে হবে, এবং নিজেদের মনঃশক্তি, আত্মশক্তিকে জাগ্রত করে একটা লেভেলে নিয়ে যেতে হবে। না হলে ওই পাসপোর্ট সাইজের ফটো দেখে আপনি বলতে পারবেন না যে এই লোকটার জন্মকুণ্ডলিতে কেতুর ইম্প্যাক্ট বেশি, আর দিদি ভাই তোমার তো কুণ্ডলী হতে কুম্ভ তোমার রাশি, এই দুটোর একটাও আপনারা বলতে পারবেন না। সুতরাং এই এই লেভেলে, এই লেভেল এটা এমন কিছু হায়ার লেভেল নয়, এইটুকু লেভেলে যেতে গেলে আপনাদের কিন্তু প্রচুর মনঃসংযোগ করতে হবে, এবং প্রচুর চর্চা, সে ট্রেনে ঘরে বাইরে যেখানে দেখবেন সেইখানে বোঝার চেষ্টা করবেন কেন এই লোকটা এরকম, এই লোকটার কুণ্ডলিতে শনিদেব কেন বলবান, বাবুর জন্ম কুণ্ডলিতে কেন শনিদেব এত পাওয়ারফুল, কেন, এই কেনর উত্তর আপনাদেরকে খুঁজতে হবে। হুম, পাওয়ারফুল তো। তাপসবাবুর জন্ম কত সালে? স্যার? জন্ম কত সালে? ও সাল স্যার? হ্যাঁ, সাল সাল। 81। 81। তারপরে শনিদেব কন্যা রাশিতে থাকবেন। না, শনিদেব কন্যায় অথবা তুলায় ঢুকছে, ফলে শনিদেব হচ্ছে তুঙ্গ হতে চলেছেন, পাওয়ারফুল শনিদেব। পৃথ্বীতত্ত্বে শনিদেব তিনি পাওয়ারফুল, এটা হতেই হবে। এবার হচ্ছে গিয়ে আমরা যদি একই সঙ্গে দেবাশিস বাবুর কুণ্ডলী দেখতে যাই, ওখানে কিন্তু রবিকে আমরা তুঙ্গ অবস্থায় পাবো, তুঙ্গ না হোক বলবান পাবো। হ্যাঁ, রবি হচ্ছে গিয়ে পাওয়ারফুল, এটা থাকবে। দশমে রবি হতে পারে, লগ্নে রবি হতে পারে, পাওয়ারফুল রবি, রবিকে বলবান হতেই হবে। স্যার, আমার ক্ষেত্রে আপনি যেটা বললেন না যে ওই হাত বোলালে মানে একটুখানি লোকে যেন একটু মানে পজিটিভ ভাবে হয়, এটা কিন্তু একদম মানে কারেক্ট। কারণ আমি মানে কাউরি মানে একটু করে দিলাম, মানে ব্যথা ট্যাথা কমে যায়, মানে এরকম হয়। মানে আমি এটা আপনি যেটা বললেন আমি অবাক হয়ে গেছি শুনে। এরকম লোক অবাক হয়ে যাবে, আপনি অবাক হলে হবে না। আপনি তো অবাক হবেনই, এটা তো খুবই স্বাভাবিক, এটার মধ্যে কোনো নতুনত্ব নেই। কিন্তু লোককে অবাক হতে হবে, যে আপনার সামনে রয়েছে সেই লোককে অবাক হতে হবে। এবং এই পাওয়ার এটা আপনাদের মধ্যে রয়েছে, তার জন্যই আপনারা ভিডিও অন করে আজকের ক্লাসে বসে আছেন।
ঠিক আছে, তাহলে আজকের মতন এই পর্যন্তই। শুভরাত্রি সবাইকে। খুব ভালো করে ক্লাস দেখুন, কয়েকবার অন্তত দেখবেন, না হলে কিন্তু সব মাথা থেকে বেরিয়ে যাবে। পুজোর আগে কি আর ক্লাস আছে? এটা আপনাদের ম্যাডাম জানিয়ে দেবে। আচ্ছা, মনে হয় নেই, আমি ঠিক জানি না, মানে সম্ভবত নেই। তাহলে শুভরাত্রি সবাইকে, ভালো থাকবেন। শুভরাত্রি শুভরাত্রি স্যার। স্যার, হ্যাঁ, শুভরাত্রি। শুভ